সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল হচ্ছে শিল্পের দৃশ্যমানতা, বইয়ের পাতা থেকে মঞ্চের আবহে। আমাদের আজকের আলোচক হচ্ছেন খন্দকার রাকিবুল হক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী এবং দীর্ঘদিন নাট্যচর্চার পাশাপাশি তিনি সাহিত্য চর্চা করছেন। তার নির্দেশিত ২ টি উল্লেখযোগ্য নাটক হচ্ছে সেলিম আল দীন স্যারের রচিত 'নিমজ্জন'। এটি হচ্ছে হাসান গত বছর করেছিলেন এবং বেশ জনপ্রিয় একটি নাটক হাসান আজিজুল হকের উ 'আগুন পাখি' উপন্যাস অবলম্বনে 'আগুন পাখি'। তো আমি আর কথা না বাড়িয়ে ভাইকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। আহ, ধন্যবাদ সোহান। সবাইকে শুভেচ্ছা আজকের এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। আম, আমি প্রথমেই ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনুষ্ঠানটা শুরু হতে মানে আলোচনাটা শুরু হতে কিছুক্ষণ দেরি হয়ে গিয়েছে, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আরো একটি ব্যাপার হচ্ছে যে ধৈর্য ধরে কিছুক্ষণ আমার কথা যে শুনবেন, সেটার জন্য আমি আগেই ক্ষমা প্রার্থী, কারণ আমি খুবই সুবক্তা নই। ওকে, আমাদের আজকের আলোচনার বিষয়টি ঠিক হয়েছে শিল্পের দৃশ্যমানতা, বইয়ের পাতা থেকে মঞ্চের আবহে। এখানে আমাদেরকে কিছু বিষয় আগেই ক্লিয়ার করে নিতে হবে, না হলে আমার আলোচনা করতে বা আপনাদের কোনো কোনো বিষয়ের সাথে সংযোগ স্থাপন করতে কিছুটা সমস্যা হতে পারে। যেমন শিল্পের দৃশ্যমানতা। শিল্পের দৃশ্যমানতা বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? এই শব্দটাকে, শিল্পের দৃশ্যমানতা শব্দটিকে আমরা দুইটা ভাবে আলাদাভাবে ব্যাখ্যা করতে পারি। সেটা হচ্ছে, প্রথম একটা ব্যাপার হতে পারে যে বইয়ের পাতা থেকে মঞ্চের আবহের প্রসঙ্গটা যখন আমরা জুড়ে দিয়েছি শিল্পের দৃশ্যমানতার সাথে, তখন প্রথম একটি ব্যাপার হতে পারে যে কোন কোন বইয়ের পাতা থেকে আহ, শিল্পের দৃশ্যমানতা তৈরি করা সম্ভব, বা দৃশ্য তৈরি করা সম্ভব মঞ্চে। সেরকম একটি প্রসঙ্গ আসতে পারে শিল্পের দৃশ্যমানতার ক্ষেত্রে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, যেমন পথের পাঁচালী একটি দৃশ্যমান নির্মাণ সম্ভব এমন একটি সাহিত্য। আবার যদি আমি আপেক্ষিকভাবে একটু কম বা আপেক্ষিকভাবে একটু চ্যালেঞ্জিং দৃশ্য নির্মাণ করা, যেমন আমি যদি বলি তিস্তা পাড়ের বৃত্তান্ত, আহ, দেবেশ রায়ের। তো এরকম একটি প্রসঙ্গ থাকতে পারে প্রথম শিল্পের দৃশ্যমানতায়। কিন্তু আমরা আসলে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাহিত্যের পাতা থেকে আহ, একটি গল্পকে, একটি ঘটনাকে, একটি আখ্যানকে মঞ্চের আবহে, মঞ্চের সেট লাইট কস্টিউম মানে মঞ্চর আহ, যেই বিস্তার, সেই বিস্তারে একটি সাহিত্যের গল্পকে আনতে কি কি বিষয়ের উপর গুরুত্ব দিতে হয়, বা সেই বইয়ের পাতা থেকে মঞ্চের আবহে শিল্পের রূপান্তরটা কতখানি পরিশ্রমের, এবং সেটার জন্য কোনো 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 নির্দিষ্ট কিছু উপায় আছে কিনা, সেই সব বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করব। তো এই কারণে আমাদের আজকের টপিক হচ্ছে শিল্পের দৃশ্যমানতা, বইয়ের পাতা থেকে মঞ্চের আবহে। দৃশ্যমানতা শব্দটার সবার আগে বলতে হবে যে আমরা যখনই কোনো সাহিত্য পড়ি বা যে কোনো গল্প পড়ি, উপন্যাস পড়ি, কবিতা পড়ি, ইভেন আমরা যদি কোনো ফেসবুকের স্ট্যাটাসও পড়ি আধুনিক সময়ে শুয়ে শুয়ে, তাহলেও আমাদের মস্তিষ্কে একটি আহ, এটাকে কি বলা যায়, একটি দৃশ্যের নির্মাণ হয় কল্পনায়। যেমন উদাহরণস্বরূপ, আমি যখন পথের পাঁচালী পড়ছি, যখন আমি পথের পাঁচালী সিনেমাটা দেখিনি, তখন অপু তার বাবা হরিহরের সাথে, হরিহর যেখানে কাজ করে সেখানে অপুকে নিয়ে যখন যায়, অপু যখন যায়, সেই পথের যে বর্ণনা, সেই বর্ণনাটা আমার মাথায় একটা ভিন্ন ভাবে বিরাজ করতো। যতক্ষণ না আমি পথের পাঁচালী দেখেছি, পথের পাঁচালী দেখবার মতো বয়স হয়েছে বা জ্ঞান হয়েছে, বা আমি বুঝতে শিখেছি সিনেমা, সিনেমা দেখার নেশাটা যখন পেয়ে বসেছে তার আগ পর্যন্ত। তারপরে যখন আমি পথের পাঁচালীটা দেখেছি, তখন এই যাত্রাপথটাকে আমি একটা অন্য রূপে দেখেছি, একটা ভিন্ন রূপে দেখেছি। এই ভাবনাটা নিশ্চয়ই সত্যজিৎ রায়ের ভাবনা, অথবা কারো একজনের ভাবনা, যেটাতে যে ভাবনাটাতে কনভিন্স হয়েছেন সত্যজিৎ রায়।
তো তখন আমি আমার কল্পনার সাথে আমার কল্পনায় যে দৃশ্যটি আমি তৈরি করেছিলাম এবং সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে যে দৃশ্যটি আমি দেখলাম তার ভেতর প্রথাগতভাবেই কিছু পার্থক্য রয়ে গেছে। এই পার্থক্যগুলো ভালো না খারাপ সেই আলাপে আসলে আমি যাচ্ছি না। কারণ আমি অনেক কিছু চিন্তা করে ফেলি। কিন্তু সেটার একটা বাস্তবসম্মত আমার কল্পনা, সেই কল্পনাটার একটা বাস্তবসম্মতভাবে উপস্থাপন করার এক ধরনের প্রয়োজনীয়তাও রয়েছে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, সবার আগে দৃশ্য তৈরি হয় আমাদের মস্তিষ্কে বা পাঠকের মস্তিষ্কে। তাতে একটা মুশকিল হলো মানে যখন আমি একটা সাহিত্যকে সেলুলয়েডে আনছি বা আমি সেটাকে যখন মঞ্চে নিব, তখন সেটা নির্মাতা হিসেবে সবচেয়ে বড় মুশকিল যেটা হয়, যদি আমি কোনো জনপ্রিয় সাহিত্যকে, জনপ্রিয় গল্প বা জনপ্রিয় কবিতাকে উপস্থাপন করি, তখন দেখা যায় আমি যেভাবে ভাবছি তার থেকেও আরো অনেক গুণ ভালো, ভালো ভাবনা রয়েছে যারা আমার নাটকটির দর্শক। এবং আরো মুশকিলের ব্যাপারটি হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের আলাদা, আলাদা ভাবনা রয়েছে, যে ভাবনাগুলো প্রত্যেকটি ভাবনাই গুরুত্বপূর্ণ। তো সে কারণে সবচাইতে আ যে মুশকিলটা হয় এই ধরনের সাহিত্য নির্ভর কাজ করতে গেলে, সেটাকে যদি মঞ্চে আনতে যাই, আমি মঞ্চে আনতে চাই, তখন যে সমস্যাটি দেখা দেয় যে ও অনেক লোকের যেই আ দৃশ্যমানতা রয়েছে, যেই কল্পনাটা রয়েছে পাঠক হিসাবে, তাকে যখন আমি দর্শক হিসেবে আমার একটা গল্প আমি দেখাচ্ছি, তখন সেই পাঠকের গল্পের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পাঠকের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দৃশ্যের ভাবনার জায়গা থেকে আমাকে কিছু উন্নততর ভাবে, কিছু আলাদা ভাবে, কিছু আহ, মেল মিল রেখে প্রত্যেকটা দর্শকের কিছু কিছু ভাবনার সাথে মিল রেখে আমাকে এমন একটি দৃশ্য নির্মাণ করতে হবে যাতে দর্শকের কাছে ওই সাহিত্যের দৃশ্যগুলো, ওই সাহিত্যের আহ যখন আমি মঞ্চে আনছি, তখন সেটাকে যেন সে বিরক্ত না লাগে, সেটা যেন তার খারাপ না লাগে, বা তার যে নিজস্ব বিশ্বাস, সেই বিশ্বাসের সাথে যেন তার দ্বন্দ্ব তৈরি না হয়। এটি একটি বড় চ্যালেঞ্জ যখন আমি বইয়ের পাতা থেকে মঞ্চের আবহে নিয়ে আসি। আচ্ছা, তো ধরা যাক উদাহরণস্বরূপ আমি একটু বিষয় বলি। যেহেতু এখানের সবাই প্রায় জাহাঙ্গীরনগরেরই, অধিকাংশই। তো আমি গত বছর এরকম সময়ই বোধহয়, না ফেব্রুয়ারিতে আমরা একটা নাটক করেছিলাম বাংলা বিভাগের আম পরীক্ষা প্রযোজনার অংশ হিসেবে। নাটকটা ছিল 'হাজার বছর ধরে'। আমি একটা টিমের সাথে যুক্ত ছিলাম। আ 'হাজার বছর ধরে' নাটকটা করতে গিয়ে তখন ১ম এ আমাদেরকে ভাবতে হয়েছে যে এই নাটকটা আমাদেরকে করতে হবে ৪০ মিনিটে। ১ম আমাদের ব্যাপার ছিল যে ৪০ মিনিটে ১০০০ বছর ধরে উপস্থাপন করতে হবে। তখন ১ম এই আমাদের মাথায় যে ব্যাপারটি এলো, যে ব্যাপারটি নিয়ে আমরা ভাবলাম, সেটা হচ্ছে ১০০০ বছর ধরের মতো একটি আখ্যান, যেই আখ্যানটি বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষিত ছেলে-মেয়ে পড়েছে। যারা অন্তত এসএসসি পরীক্ষা দিয়েছে, তারা ১০০০ বছর ধরে পড়েছে। সে যদি উম বাংলাদেশের মানে পৃথিবীর আর কোনো বাইরের বই নাও পড়ে থাকে, সে ১০০০ বছর ধরে পড়েছে। এবং সেটা থেকে যেহেতু তাকে পরীক্ষার জন্য আ পড়তে হয়েছে, উত্তর দিতে হয়েছে, সে ব্যাপারগুলো খুব ভালো জানে। সে প্রত্যেকটা চরিত্রের রসায়ন সম্পর্কে জানে। প্রত্যেকটা চরিত্রের কার সাথে কার কি সম্পর্ক, সে ব্যাপারটা সে জানে। তখন যখন আমি ১০০০ বছর ধরে এই প্রত্যেকটা লোকের জানা, সেটা জেনে এই চ্যালেঞ্জটা নিয়ে যখন আমি সেটাকে মঞ্চে আনতে চাচ্ছি, তখন আসলে আমাকে এমন একটা স্ট্যান্ড পয়েন্ট থেকে কাজটা করতে হয়, যখন ভাবতে হয় যে না, এই ভাবনাটা প্রত্যেকটা ছাত্রই ভেবেছে, প্রত্যেকটা ছাত্রীই ভেবেছে। যিনি ১০০০ বছর ধরে পড়েছেন, আমরা এমনভাবে সেটাকে উপস্থাপন করতে হবে যে সেই ভাবনাটা তার মনে আ দৃশ্যমানতার জায়গায় তার মনে তৈরি হয়েছে, কিছু একটা হয়েছে, এবং আমরা যে দৃশ্যটা তৈরি করব সেটা তার বিশ্বাসের জায়গার সাথে কোন রকম
তফাৎ করবে না, মানে তার বিশ্বাসের জায়গাটায় আঘাত করবে না, কিন্তু তার এই দৃশ্যমানতাটা দেখে ভালো লাগবে। আমরা যেভাবে হাজার বছর ধরে কল্পনাটা তার ভালো লাগবে, মানে তার একদম খারাপ লাগবে সেরকম হবে না। এইটা ভেবে আমাদেরকে হাজার বছর ধরে কাজ করতে। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি এখন বলছি তাহলে। তো হাজার বছর ধরে আমরা যখন সেটাকে উপস্থাপন করলাম আর কি, যে আমরা হাজার বছর ধরে করব বলে ঠিক করলাম, তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হয়েছে যে আমরা যে নাটকটি করব, যেই ভাবনাটি আমরা মঞ্চে উপস্থাপন করব, সেই ভাবনাটি প্রত্যেকটা লোকের ভাবনার সাথে কোনো রকম কন্ট্রাডিক্ট তৈরি করবে না, এবং একই সাথে আমরা যেইভাবে দৃশ্যটা উপস্থাপন করব সেটা প্রত্যেকটা লোকের ভালো লাগতে হবে। সেই রকম সিদ্ধান্ত থেকে আমরা, মানে সেই রকম ভাবনা নিয়ে আমাদেরকে হাজার বছর ধরে এটা করতে হয়েছে, কারণ এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ ছিল, যেহেতু সবারই পড়া। তো এই ক্ষেত্রে আমরা যখন কোনো সাহিত্য নিয়ে কাজ করি, কোনো সাহিত্যকে মঞ্চে আনতে যাই, তখন আমাদের প্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা পড়ে সেটা হচ্ছে সেই সাহিত্যটাকে খুব ভালোভাবে পড়া, আত্মস্থ করা, মুখস্থ করা না, কিন্তু আত্মস্থ করা। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ভাবনা, সময়, ঘটনা, এই সব ক্রম যেন সবসময় আমাদের মাথার ভিতর কাজ করতে থাকে। সাপোজ আমি একটা কাজ করব, আমি একটা সাহিত্য নিয়ে কাজ করব, যেমন আমি আগুন পাখি নিয়ে যখন কাজ করছিলাম, তখন আগুন পাখিটা আমি অসংখ্যবার পড়েছি, মানে উম, অনেকবার পড়েছি কিছু ভাবনা আমার কাছে ক্লিয়ার হওয়ার জন্য। তারপরে আমি হাসান আজিজুল হকের সাথে দেখা করতে গিয়েছিলাম ব্যক্তি উদ্যোগে, তার কাছে কিছু কিছু বিষয় নিয়ে আমি প্রশ্ন করেছিলাম, সেইগুলো আলাদা, মানে কিন্তু মোটা দাগেও আমাদেরকে এরকমই করতে হবে যে আমরা যখন একটা সাহিত্য নিয়ে কাজ করব বা যে কোনো কিছু নিয়ে কাজ করব, তখন সেটাকে আমাদেরকে খুব বারবার পড়তে হবে, ওই দৃশ্যমানতাটাকে আমার ভিতরে প্রথমবার তৈরি করতে দিতে হবে। আহ ধরো, আমি একটা উদাহরণস্বরূপ কোন একটা বইয়ের নাম বললে এটা বোঝানো সবার জন্য সহজ হবে। আমি ধরে নেই আমরা উম সময়ের প্রয়োজনে করব, জহির রায়হানের সময়ের প্রয়োজনে গল্পটাকে আমরা মঞ্চে উপস্থাপন করব। তখন আমাদের প্রথম কাজ হচ্ছে সময়ের প্রয়োজনে গল্পটা আমাদের পড়া, অনেকবার পড়া। প্রথমবার যখন আমরা পড়বো, তখন আমরা আমাদের মস্তিষ্কে একটা দৃশ্য তৈরি হতে দিব, একটা মস্তিষ্কে একটা দৃশ্য তৈরি হতে দিব পাঠক হিসেবে। অ্যাজ এ পাঠক প্রথমবার আমাকে পড়তে হবে। এরপরে যতবার আমি পড়বো ততবার আমাকে পাঠকের দৃষ্টি থেকে পড়লে আর হবে না। এমনকি আমি এমন কোন জায়গা থেকেও পড়বো না যেটা আমাকে ডিরেক্টর সেন্স বা অ্যাক্টর সেন্স, সেই জায়গা থেকেও আমি পড়বো না। আমি পড়বো একটা থার্ড অ্যাঙ্গেল থেকে। যেমন আমি এমন ভাবে উদাহরণ, যেমন বলা যায় যে একজন লোক, যেমন আমার দাদি হয়তো আমাকে গল্প করছে, এই দৃশ্যটা আমি দেখবো যে একজন দাদি তার নাতিকে গল্প শোনাচ্ছে, সেটা আমি দূর থেকে দেখছি বা পাশে বসে আমি দেখছি। এই অ্যাঙ্গেল থেকে আমি তখন পড়বো আহ সময়ের প্রয়োজনে। তাতে কি হবে আসলে, মানে আমাকে কেন ওই যে থার্ড অ্যাঙ্গেল থেকে পড়তে হবে ব্যাপারটা? এটা পড়তে হবে এই কারণে যে কিছু কিছু বিষয়ের সাথে আমি খুবই জড়িয়ে পড়তে পারি ইমোশনালি, আমার খুবই ভালো লাগতে পারে কিছু জায়গা, যেই জায়গাগুলো ফেলতে আমার হয়তো অনেক কষ্ট হবে পরবর্তীতে। কারণ একটা বাস্তবতা হচ্ছে, আমি যখন একটা সাহিত্য নিয়ে কাজ করছি, তখন আমি পুরো আহ গল্পটাকে আমি সেখানে উপস্থাপন করা আমার পক্ষে সম্ভব না। আমি আগুন পাখিকে পুরোটা উপস্থাপন করতে পারিনি, কারণ আগুন পাখি প্রায় 256 পৃষ্ঠার একটা গল্প, এত বিস্তার সেই গল্পটার। আমি যখন করেছি তখন সেটার আহ দৈর্ঘ্য দাঁড়িয়েছিল 55 মিনিটের মতো। তো এটা করতে হয়, মানে ওই যে ওই জায়গাটায় নির্মম হতে হয় স্ক্রিপ্টিং করার সময় বা ডিরেক্টিং করার সময়। আমার কাছে মনে হয় যে এই যে অভিজ্ঞতাগুলো আমি বলছি, এটা একান্তই আমি কাজ করতে করতে এই ধরনের অভিজ্ঞতাগুলো আমার হয়েছে। আরো যারা কাজ করছেন এটা নিয়ে, আরো অনেক বিখ্যাত লোক যারা বাংলাদেশের খুব প্রমিনেন্ট ডিরেক্টর আছেন যারা, তারা হয়তো ভিন্নভাবে কাজ করেন, কিন্তু আমি আমার যেই ধারণাটা হয়েছে এতদিন কাজ করতে করতে, সেই ধারণাটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে। তো আমি যখন থার্ড অ্যাঙ্গেল ভিউ থেকে দেখলাম সময়ের প্রয়োজনের এই ব্যাপারটিকে, তখন অনেক কিছু বিষয়ে পাঠক হিসেবে যখন দৃশ্য তৈরি করেছিলাম আমার মাথায়, এবং থার্ড আই ভিউ থেকে আমি যখন দেখছি, তখন আমার কিছু পার্থক্য আমি পেয়ে যাই। যে
এই চরিত্রটার কোনো দরকার আছে কিনা, অথবা আমাকে একটা নতুন চরিত্র তৈরি করতে হবে, কারণ এই লেখাটি এখানে সরাসরি আছে, পরের লাইন হিসেবে আছে, কিন্তু আমি তো মঞ্চে যখন উপস্থাপন করব তখন আমি শুধু শুধু মাঝখান থেকে একজনকে এনে আমি ইন্ট্রোডিউস করাতে পারবো না। তাহলে তাকে প্রবেশ করানোর জন্য, তাকে পরিচয় করানোর জন্য আমাকে একটা স্কোপ খুঁজতে হবে, অথবা এই বিশেষ চরিত্রটাকে আমি সময়ের প্রয়োজন গল্পে নেই, কিন্তু আমি সেটাকে ব্যবহার করব। মানে উদাহরণস্বরূপ আমি হয়তো শেখ মুজিবুর রহমানকে ব্যবহার করব সময়ের প্রয়োজনের গল্পে, যদি আমার মোটিভের সাথে সেটা মেলে, অথবা আমি হয়তো কোনো সেক্টর কমান্ডারকে ব্যবহার করব, বা আমি একজন বুড়ো মাকে ব্যবহার করতে পারি, অথবা যেই ছেলেটির গল্প আমি করছি যুদ্ধে আসার আগের জীবনের গল্প আমি করতে পারি, তার প্রেমিকার গল্প আমি করতে পারি, তার বেদনার গল্প আমি করতে পারি। এইগুলো ডিরেক্টর হিসেবে আমাকে নির্ধারণ করে নিতে হয় অনেক আগে, যে আমি এইভাবে এটা উপস্থাপন করব কিনা। সেইটা সবকিছু মোটিভের উপর নির্ভর করে যিনি দৃশ্যটা নির্মাণ করবেন। ওকে, তো আমরা এই বিষয়টা নিয়ে প্রথম কথা বলছিলাম, এতগুলো কথা বললাম সেটা কোন জায়গাটা থেকে, যে পাঠকের মনে যে দৃশ্যমানতাটা তৈরি হয় এবং ডিরেক্টর যে আরেকটা দৃশ্যমানতা তৈরি করেন, সেটার ভিতরের দ্বন্দ্ব তৈরি হলে নাটকটি একটি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই ব্যাপারটি বোঝানোর জন্য। এবং একইভাবে আমাদেরকে পাঠকের মনের যে দৃশ্যমানতা, পাঠকের যে দৃশ্যমানতা, সেটার সাথে কোপুইট করার, মঞ্চের দৃশ্যমানতার কোপুইট করার এক ধরনের ব্যাপার আছে। আবার একই সাথে দর্শকের প্রত্যেকের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন যে দৃশ্যমানতা আছে সেটাকে খারিজ করে দেওয়ার ব্যাপারও আছে। কিন্তু সবকিছুই এত জটিল, এতই সূক্ষ্ম, যে এটাকে খুবই সহজ ভাবে, খুবই সুন্দর ভাবে সেটাকে হ্যান্ডেল করা ব্যাপারটা, এটা জরুরি। আচ্ছা, তো এখন আমাদের পরবর্তী ধাপগুলো নিয়ে আসলে আলোচনা করা দরকার। সেটা হচ্ছে যে দৃশ্যমানতা, আমি একটা স্ক্রিপ্ট নির্বাচন করলাম এবং সেটিকে আমি এখন মঞ্চে প্রতিস্থাপন করব। সেটা আমি 1000 বছর ধরে কথাও বলেছি, বা আম আ সময়ের প্রয়োজনের কথাও বললাম। আমি 1000 বছর ধরেই দিয়েই আমি উদাহরণটা দেই, তাহলে এটা আমার কাছে মনে হয় যে সবার জন্য বুঝতে সহজ এবং আমার জন্যও বলতে সহজ হবে। তো 1000 বছর ধরের স্ক্রিপ্টিং যখন আমি করলাম, 40 মিনিটের একটা স্ক্রিপ্টিং দাঁড়ালো, তখন আমার প্রথম যে কাজটা করতে হলো, আমাকে চরিত্র সিলেক্ট করতে হইলো, ক্যারেক্টার সিলেকশন করতে হলো একটা মনে মনে, যে আচ্ছা, সেটা আমি তখনো ডিসক্লেইম করলাম না পারফর্মারদের ভেতরে, যারা পারফর্ম করবে তাদের ভিতরে আমি তখন বললাম না যে এটা হবে। কিন্তু আমি বা আমরা যারা কাজ করেছিলাম ডিরেক্টোরিয়াল টিমে, তারা আমরা একটা এটা আলাদা করলাম, মনে মনে ভাবলাম যে আচ্ছা, আমরা কোন চরিত্রটা কাকে দিয়ে আসলে করাবো। এই ভাবনাটার পরে আমরা রিডিং করলাম, পারফর্মারদেরকে নিয়ে আমরা গল্পটা পড়লাম, যে স্ক্রিপ্টটা আমরা তৈরি করেছি সেই স্ক্রিপ্টটা আমরা যখন পড়লাম, তখন সেই পড়ার সময়ে আমরা যে মন দিয়ে, মানে আমরা মনে মনে যাকে ভেবে রেখেছিলাম যে একে আমরা চরিত্র করাবো, সেই জায়গাটায় আমরা তাদেরকে রিডিং করতে দিলাম আসলে, যে আমাদের চরিত্রের যে ভাবনা, আমি নির্দেশক হিসেবে চরিত্রটাকে যেভাবে দেখছি, সেই জায়গায় তিনি পৌঁছাতে পারবেন কিনা, সেইরকম একটা ধারণা আমরা করি আসলে। এবং সেইটার একটা প্রাথমিক নির্বাচনটা হয়, বা প্রাথমিক একটা সিলেকশন হয় আসলে সেটা রিডিং পড়ার মাধ্যমে, বা আমরা যখন স্ক্রিপ্ট পড়ি সবাই মিলে। তারপরে দেখা যায় কারো কারো সাথে আমরা 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 যাদেরকে ভেবেছি, আমি যাদেরকে ভেবেছি, তাদের কারো কারোর সাথে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। আচ্ছা, এই চরিত্রটা একে দিয়ে হবে না, তাহলে ওকে দিয়ে ট্রাই করা যায় কিনা, এই ধরনের একটা ব্যাপার হয়। মানে অফিসিয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ওই চরিত্র নির্বাচন করলাম, যে চরিত্র মনস্তাত্ত্বিক ভাবে সেই আহ, সাহিত্যের চরিত্রগুলো হয়ে উঠতে পারছে কিনা। এখন এই জায়গাটায় অভিনেতাদের একটা বড় ভূমিকা আছে। যখন আমরা সাহিত্যর পাতা থেকে মঞ্চে নিয়ে আসি, প্রত্যেকটা জায়গায় অভিনেতার বড় ভূমিকা আছে, কিন্তু আমি কেন এইখানে আরো গুরুত্ব দিয়ে বলছি অভিনেতার কথা, কারণ এই জায়গার অভিনেতাকে একজন খুবই আহ আহ, খুবই কি বলবো এটাকে, মানে তাকে টেকনিক্যাল তো হতেই হয়, তাকে তো ভালো অভিনেতার গুণাবলী তার ভিতরে থাকতেই হয়। একই সাথেও
একজন সংবেদনশীল পাঠকও হওয়া জরুরি। কেন? আমি যখন পুতুল নাচের ইতিকথা করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের, তখন যাকে আমি শশী চরিত্রে অভিনয় করাচ্ছি, বা যিনি নায়ক চরিত্রে বা নাম চরিত্রে অভিনয় করছেন, যিনি মতি করছেন, নায়িকা করছেন, এরা যদি এই উপন্যাসটা না পড়ে থাকে পূর্বে, মানে আমি আগে তাকে বললাম যে ঠিক আছে আমরা করব পুতুল নাচের ইতিকথা, তুমি শশী চরিত্রটা করবা ভাই, তাহলে তুমি স্ক্রিপ্টটা পড়ো। হ্যাঁ ঠিক আছে, তারপরে সে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা জোগাড় করে পড়লো। কিন্তু আমি বলছি এইটার থেকে অনেক সুবিধা হয় যদি উনি এটা আগে থেকেই পড়া থাকেন। মানে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের কথা সেই অভিনেতার যদি পড়া থাকে পূর্বেই, এবং পরবর্তীতে তাকে যখন আমি বললাম যে ভাই আমরা এটা করব, তখন উনি যখন কাজ করছেন, উনি যখন পরবর্তীতে পড়বেন, তখন উনি ওই যে আলাদাভাবে থার্ড আই ভিউ থেকে ব্যাপারটা পড়তে পারবেন, তখন ওনার জন্য সহজ হবে। কারণ প্রথমবারই উনি যদি একটা দর্শক পাঠকের জায়গা থেকে একটা দৃশ্যমানতা নিজের মাথায় কল্পনা করে নেন, নিজের মনে কল্পনা করে নেন, তাহলে উনি থার্ড আই ভিউটা আলাদাভাবে কখন নির্মাণ করবেন নিজের ভেতরে, সেই জায়গাটায় একটা মুশকিল দেখা দেয় আসলে। এবং একই সাথে শশীর চরিত্র, শশীর সামাজিক পরিবেশ, শশীর মানসিক যে অবস্থা, সামাজিক প্রতিবেশ, প্রতিপত্তি, কোন সমাজে সে বেড়ে উঠছে, বাবার সাথে তার দ্বন্দ্বটা কি নিয়ে, এইসব ব্যাপারটা তো তিনি যদি শুধুমাত্র চরিত্রের প্রয়োজনে আত্মস্থ করেন, আমার কাছে মনে হয় যে সেটা খুব একটা ফলপ্রসূ হবে না আসলে। সেটা আরো আগে তার জানা থাকা জরুরি। শশীকে নিয়ে অন্তত তিনি একবার ভেবেছেন, আলাদা করে তার মনে শশী একটা দাগ কেটে গেছে অথবা মতি দাগ কেটে গেছে, তাহলে তার জন্য চরিত্রটা করা সহজ, এবং তার জন্য চরিত্রটা করা যত সহজ হবে দর্শকদের জন্য কানেক্ট করাটা তত সহজ হবে। তারা যে শশীকে এতদিন কল্পনা করছেন, তাকে মঞ্চে হাঁটতে চলতে, ভালোবাসতে, দুঃখ পেতে দেখতে পেয়ে তারা খুশি হবেন, এক ধরনের সৃজন আনন্দ তাদের হবে। কিন্তু তারা যদি মঞ্চে এমন একজন শশীকে আবিষ্কার করেন যে শশীকে আসলে তারা চেনেন না, মানিকবাবু যে শশীকে লেখেননি, তাহলে আমার কাছে মনে হয় যে সেটা তাদের জন্য একটা মুশকিল হতে পারে। হ্যাঁ, তবে অ্যাডাপ্টেশন হতে পারে, কিন্তু মানে যদি আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথার একটা অ্যাডাপ্টেড গল্প করি, যে আচ্ছা ঠিক আছে মানিক বন্দ্যোপাধ্যায় 60-এর দশকে লেখছেন পুতুল নাচের ইতিকথা, আমি 2020 সালে করছি, আমি শশীকে একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে দেখাবো, আমি এই সময়টার সমস্যাটাকে আমি পুতুল নাচের ইতিকথার আকরে উপস্থাপন করব, হ্যাঁ তাহলে সেটা হইতে পারে। কিন্তু তবুও একটা এসেন্স তো থাকবে আসলে। সাহিত্য থেকে আপনি যখনই নিবেন, তখনই মুশকিলটা হচ্ছে সাহিত্যের এসেন্সটা আপনি কখনোই ডিনাই করতে পারবেন না। যেমন পুতুল নাচের সরি যেমন আগুন পাখি যখন আমি করছিলাম, আগুন পাখি করতে গিয়ে তখন আমি দেখেছি যে কিছু কিছু বিষয়, যেমন আগুন পাখিতে অনেক বিষয় আছে, যে একটা মহামারী, যক্ষা, কলেরার মহামারী সেই গ্রামে আক্রমণ করে, ওই মেয়েটা মা, মানে যিনি কথক, তার বাবা মারা যান, তার মা মারা যান, তার একজন ছোট ননদ থাকে, তিনি মারা যান, মানে এই মহিলার জীবনে অনেক মৃত্যু আছে। এখন এই জায়গায় আমার একটা ইন্টারেস্টিং কথা খুবই বলতে ইচ্ছা করছে। আমি যখন আগুন পাখি করি, মানে যখন আমি পড়াশোনা করছি আগুন পাখি নিয়ে, হাসান আজিজুল হকের বিভিন্ন প্রবন্ধ পড়ছি, দেশভাগ নিয়ে আমি পড়ছি, তখন হাসান আজিজুল হকের একটা প্রবন্ধে আমি আগুন পাখি সম্পর্কে দেখেছিলাম তিনি একটা স্মৃতিকথামূলক গ্রন্থ, সেখানে আমার মা এই প্রসঙ্গে তিনি লিখেছেন যে আগুন পাখিটা আমার মায়েরই গল্প। আমার মা একসময় অনেক গল্প বলতেন আমাকে, তো একদিন আমি টেপ রেকর্ডারটা ছেড়ে দিয়ে মাকে বললাম যে মা তুমি কিছু বলো, তোমার মতো করে কিছু কথা বলো, আমি একটু রেকর্ড করে নেই। এটা হাসান আজিজুল হকের বক্তব্য, একদম এক্সাক্ট হচ্ছে না হয়তো, কিন্তু এরকমই কিছু একটা। তখন তার মা বললেন, মানে হাসান আজিজুল হক এভাবে লিখেছেন যে আমার মায়ের জীবনটা শুধু মরে গেল। তিনি একটু পরে পরে বলছেন যে আমার ভাই মরে গেল, আমার মা মরে গেল, আমার বাবা একটা বিয়ে করলেন, তিনি মরে গেল, আমার কোলের ছেলেটা মরে গেল, আহ অমুকে মরে গেল, তমুক মরে গেল। তখন হাসান আজিজুল হক জিজ্ঞেস করছেন যে আচ্ছা মা, তোমার কথায় তুমি একটা ব্যাপার দেখছো যে একটু পর পর তুমি মরে গেল এটা বলছো, এটা ছাড়া কি তোমার আর কিছু বলার নাই মা? তখন উনার মা বলেছেন, আমার তো আর কিছু মনে পড়ছে না বাবা। তাহলে মানে
এই লেখাটা আমি যখন পড়লাম তখন আমার কাছে যে জিনিসটা মনে হলো যে এই যে মৃত্যু, তার জীবনে তিনি যতগুলো মৃত্যু দেখেছেন, এই মৃত্যুগুলো খুব বড় বড় প্রভাব রেখে গেছে তার জীবনে। তাহলে এই গল্পটা আমি যদি করতে যাই তাহলে মৃত্যুগুলো গুরুত্বপূর্ণ, মানে মৃত্যুর এই দৃশ্যগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, না হলে এই চরিত্রটা পরিপূর্ণ হবে না। তো এই যে আমি যখন পড়াশোনা করতে গিয়েছি তখনই এই বিষয়গুলো তো আমার মাথায় এসেছে। তো আমি যদি এই থার্ড আই ভিউ থেকে এই পড়াশোনাটা না করতাম তাহলে হয়তো এই এসেন্সটা, এই যে মৃত্যুটা তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে, সেটা হয়তো বুঝতে পারতাম না। আচ্ছা, তো তো আমরা যখন মঞ্চ করলাম, মঞ্চে যখন আমরা একটা উপন্যাস বা যেকোনো একটা সাহিত্যকে যখন আমরা উপস্থাপন করছি, তখন মঞ্চের কিছু বিষয় সম্পর্কে এবং মঞ্চের কিছু বিষয়ের সাথে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়। মানে এইটা কোনো শিল্পের কম্প্রোমাইজ না। যেমন কি কম্প্রোমাইজ করতে হয়? মঞ্চটা একটা চতুষ্কোণীয় অংশ, যার একটা অংশ ওপেন, মানে যেটাকে আমরা ফোর্থ ওয়াল বলি, যে আমরা ৪ দেয়ালের মধ্যে যদি বসবাস করি, একটা দেয়াল আমি তুলে দিচ্ছি এবং বাকি ৩ দেওয়ালে আমি আবদ্ধ থাকছি। এটা অবশ্য ড্রয়িং রুম থিয়েটার বা আ শহুরে নাটকের ক্ষেত্রে হয়। এখন অনেক কিছু আমরা ভাঙতে পারি, অনেক ব্যক্তি ভাঙতে পারি। তবুও আমাদের তো একটা ফ্রেম আছে, একটা ফ্রেম লিমিট আছে। মঞ্চটা তো একটা চলমান ফ্রেম। আমরা যারা ছবি আঁকি তারা একটা ফ্রেমে ছবি আঁকছি। আমরা যারা মঞ্চে কাজ করছি তারাও তো আমরা একটা মঞ্চেও একটা ছবি আঁকছি। মঞ্চে একটা জীবন আঁকছি। জীবনের বিভিন্ন সুখ-দুঃখ, অভাববোধ, যাতনা সেগুলো আঁকছি। তো সেইটারও একটা নির্দিষ্ট ফ্রেম আছে। তো সেই ফ্রেমে যখন আমি আঁকছি তখন মঞ্চ বাস্তবতা বলে একটা ব্যাপার আমাকে মেনে নিতে হয়। এখন স্টেজ রিয়েলিজম ব্যাপারটা আবার আমাদের নাটকের, মানে আমরা ড্রামাটিক্স এ যারা পড়াশোনা করছি, স্টেজ রিয়েলিটি বা স্টেজ রিয়েলিজম এইটার এই ব্যাপারটা আবার মানে একটা অনেক ভাস্ট বিষয় আছে। এটা নিয়ে অনেক পড়াশোনাও আছে। কিন্তু আমি মঞ্চ বাস্তবতা শব্দটা স্টেজ রিয়েলিজমের সমার্থক শব্দ হিসেবে মঞ্চ বাস্তবতা ব্যবহার করছি না। মানে মঞ্চের কিছু বিষয় আমাকে মেনে নিতে হয়, সেইটা থেকে আমি মঞ্চ বাস্তবতা শব্দটা বলছি। তো মঞ্চ বাস্তবতায়, যেমন মঞ্চ বাস্তবতায় আমাকে এটা মেনে নিতে হয় যে আমি কোনো রেল লাইন, রেলগাড়ি দেখাতে পারবো না মঞ্চ বাস্তবতায়। অপু এবং দুর্গা যে রেলগাড়ি দেখতে গিয়েছিল তখন আমি একটা রেলগাড়ি মঞ্চের উপর দিয়ে চালিয়ে দিতে পারবো না। কারণ এটা আমাকে মঞ্চ বাস্তবতা সাপোর্ট করে না। আমি মঞ্চে কোনো সত্যিকারের আহ নৌকা নিয়ে আসছি না। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের রীতিকথা করতে গেলে আমি নৌকা আনতে পারছি না। কিন্তু এইগুলো কিন্তু একসময় হতো। মানে অনেক আগে কিন্তু মঞ্চে আসলেই ইউরোপে রেলগাড়ি, রেলগাড়ির কামরা বা গাড়ি, আহ, অনেক রিয়েলিস্টিক জিনিসপত্র তারা ব্যবহার করতেন। তখন তারা ন্যাচারালিজম বা রিয়েলিজমের যখন তারা নাটক করতেন, কিন্তু সেই সময়টা আমরা আসলে অনেক আগেই পেরিয়ে এসেছি। সিম্বলিজমের সময় পর হয়েও আমরা এখন অ্যাবসার্ডিজম পার করে এসেছি। নিউ নরমাল লাইফ কাটাচ্ছি আমরা। আশা করি করোনার পরবর্তীতে আমরা নতুন কোনো শিল্প মাধ্যম হয়তো পাবো। সেই ক্ষেত্রে কি হবে, কোনো একটা মাধ্যম হবে। কিন্তু আমি এখনকার বাস্তবতায় দাঁড়িয়ে যেটা বলছি যে এখন যখন আমি ২০২০ সালে মঞ্চনাটক করতে যাচ্ছি তখন তো আমি মঞ্চে রেলগাড়ি নিয়ে আসছি না, নিয়ে আসতে পারছি না, এবং সেটা আনলে সেটা খুবই একটা খারাপ থিয়েটার এর উদাহরণ হবে আসলে। তো সেই কারণে আমি সেটা আনতে পারছি না। তাহলে তখন আমাকে মাথায় রাখতে হয় যে তাহলে আমি অপু দুর্গার এই দৃশ্যটাকে কিভাবে উপস্থাপন করতে পারি যেটাতে দর্শকের মনে হবে যে হ্যাঁ তারা রেলগাড়ি দেখেছে, আসলেই দেখেছে। দর্শকের মনে হবে যে হ্যাঁ ওই তো অপু দুর্গা রেলগাড়ি দেখছে। সেটা আমি কিভাবে উপস্থাপন করতে পারি? তো এই যে এই মঞ্চ বাস্তবতা গুলোও আমাকে মেনে নিতে হয় যখন আমি একটা সাহিত্যকে মঞ্চে উপস্থাপন করতে যাচ্ছি। এর সাথে আরো অনেক বিষয় আছে, সেট, লাইট, কস্টিউম, প্রপস, সেগুলোর বিষয়ে আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো মঞ্চ বাস্তবতা আমাকে ওই যে প্রথম স্ক্রিপ্ট নির্বাচনের পর আমি সেটাকে পাঠকের ভিউতে পড়লাম, সেটাকে আমি থার্ড আই ভিউতেও পড়লাম, কিন্তু যখন আমি মঞ্চে উপস্থাপন করতে যাচ্ছি তার আগ মুহূর্তে এই যে মঞ্চ বাস্তবতাটাও আমাকে অনেক কিছু ভাবাতে সাহায্য করে। এখন আমি কোন স্টাইলে গল্পটা বলছি, কোন ভাবে গল্পটা বলছি, আমার গল্পটার উপস্থাপন স্টাইলটা কেমন হবে, বলার ভঙ্গিটা কেমন হবে, সেটাও কিন্তু আমার গল্পটার লাইনটা ঠিক করে দেয়। যেমন হাজার বছর ধরেতে আমরা কিন্তু বর্ণনাত্মক ভঙ্গিতে যাই নাই। আমরা
চরিত্রাভিনয় রীতিতে গিয়েছি, মানে চরিত্ররা কথা বলেছে, চরিত্র একে অপরের সাথে কথা বলেছে, এর মাধ্যমে ঘটনা এগিয়ে গিয়েছে। তো সেই জায়গাটা করতে গিয়ে আমাদের কখনো কখনো জহির রায়হানের সংলাপের বাইরেও আমাদের নিজেদের কিছু দিতে হয়েছে গল্পের প্রয়োজনে, গল্পটা বলার খাতিরে। এই যে এটা মঞ্চ বাস্তবতা আমাকে মেনে নিতে হচ্ছে, কারণ আমাকে গল্প করে করে ঘটনাটা এগিয়ে নিয়ে যেতে হবে। জহির রায়হান যেমন প্রথমে বলতে পেরেছেন, একটা দীর্ঘ বর্ণনা দিতে পেরেছেন যে অমুকে এসে এখানে এটা গোড়াপত্তন করে, তারপরে আজ পর্যন্ত মকবুল মিয়া পর্যন্ত এসে পড়ছে, বাড়ির পেছনের শাক সবজির চাষ করে মকবুল বুড়ো, সে বসে বসে ভাবছে তার বউ দুজনকে দিয়ে রাতের বেলা সে লাঙ্গল চালাবে, গরু দিয়ে লাঙ্গল চালাবে না, সে বসে বসে ভাবছে বউ দিয়ে হাল চাষ করাবে এবং সেখানে সে কিছু শাকসবজির চাষ করবে। এটা ভাবতে ভাবতে তার হাতের উপরে এসে ঢেকির পায়াটা পড়লো। এটা জহির রায়হান বর্ণনা করছেন, কিন্তু আমি কিভাবে মঞ্চে বোঝাবো যে মকবুল এখন ভাবছে যে তার বউদেরকে নিয়ে সে হাল চাষ করবে? এটা তো সম্ভব না। মানে আমি তো মঞ্চে এটা দর্শককে বলে দিব না নিশ্চয়ই এসে যে হ্যাঁ এখন কিন্তু মকবুল ভাবছে যে তার বউদেরকে দিয়ে সে হাল চাষ করাবে। তো ওই মঞ্চ বাস্তবতায় তখন আমাকে ভাবতে হয়েছে, তখন আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে তাহলে কিভাবে, কোন প্রেক্ষিতে মকবুলের হাতের উপরে এসে ঢেকিটা পড়লে সেটাকে মানে আমরা মানায় নিতে পারবো। হ্যাঁ ঠিক আছে, আমার তখন আমার মনে পড়বে হ্যাঁ হ্যাঁ মকবুলের হাতের উপরে তো ঢেকির একটা পরে, তারপরে মকবুলের হাত তোলা হয়ে যায়, এই ঘটনাটা আমার মনে পড়বে, ওইটা আমাকে ফেলাইতে হবে। কিন্তু আবার একই সাথে আমাকে 40 মিনিটের মধ্যে নাটকটা করতে হচ্ছে, ঘটনাটা সংক্ষিপ্ত করতে হচ্ছে, এবং প্রত্যেকটা মোমেন্টের কিছু না কিছু বিষয় আমাকে দেখাই যেতে হচ্ছে, যাতে পুরোটা দেখে অন্তত দর্শকের মনে হয় না ঠিক আছে, 1000 বছর ধরের এসেন্স ব্যাপারটা এদের ভিতরে আছে, এই নাটকটার ভিতরে আছে। এটা হচ্ছে একটা বিষয়। তো এখন আমরা যে জায়গাটায় ছিলাম মঞ্চ বাস্তবতা, তো আমি যে উপন্যাসটা ঠিক করলাম সেটাকে আমি মঞ্চ বাস্তবতায় নিয়ে যখন উপস্থাপন করতে হবে এভাবেই যে আমি একটা স্ক্রিপ্টকে নির্বাচন করব, তারপরে আমি গল্পটা কিভাবে বলবো, আমার গল্পটা কিভাবে আগাবে, দর্শকের সাথে আমি কিভাবে কানেক্ট হব, মানে ডিরেক্টর হিসেবে আমি ভাবছি যে এই গল্পটা কিভাবে দর্শক এবং অভিনেতার মধ্যে কানেকশনটা ক্রিয়েট করে, সেটা আমি ভাবছি যখন, এবং একই সাথে আমার গল্পের প্যাটার্নটা আমি ফিক্সড করলাম যে এই প্যাটার্নে আমি গল্পটা বলবো। ওকে, এই পর্যন্ত গেল। তারপরে আমি অভিনেতা নির্বাচন করলাম, মানে আমি এই পর্যন্ত আলোচনার একটু সাম আপ টেনে নেই, তাহলে আমার জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমি বলে নিলাম যে দৃশ্যমানতাটা কিভাবে তৈরি করতে হবে, যিনি যিনি দৃশ্য নির্মাণ করবেন তাকে কিভাবে সাহিত্যটার সাথে সম্পৃক্ত হইতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, এবং এরপরে আমাদেরকে অভিনেতা নির্ধারণ করতে হবে, অভিনেতা ফিক্সড করতে হবে, কোন চরিত্র করব। তারপরে আমরা যেটা বললাম যে গল্প মানে স্ক্রিপ্টিংটা আমরা যখন করছি, মানে আমরা তো পুরো সাহিত্য ধরে ধরে করি না, আমরা সেটাকে বাইরে এনে সাধারণভাবে একটা আলাদা একটা স্ক্রিপ্টিং করি যে এই স্ক্রিপ্টিং এ আমরা যাব। কিন্তু এর ব্যতিক্রমও কিন্তু হয়েছে, বাংলাদেশের ব্যতিক্রমও আছে, তারা খুবই ভালো কাজ করছেন। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার শিক্ষক রেজা আরিফ স্যার, উনি করেছেন সেরা সিনেমা ছিল শহীদুল জহিরের, এবং উনি রিসেন্ট এই এখন যে কাজটি করছেন, মানে ওনার দল এখন যে কাজটি করছে আরশিনগর, সেটা হচ্ছে অভিজিৎ সেনের নাটকটার নাম হচ্ছে কি যেন, বাজিকরকে নিয়ে যেন গল্পটার নাম, বাজিকর নিয়ে, সেটা আমি মনে করতে পারছি না, সরি, আমি মনে পড়লে নামটা বলবো। বাজিকর মনে পড়ছে আমার, কিন্তু নামটা মনে পড়ছে না। তো যেটা যে কারণে এটা বললাম সেটা হচ্ছে যে এই এই সাহিত্য দুটাকে যখন, এই উপন্যাস দুটিকে যখন স্যার মঞ্চে এনেছেন, তিনি কোন রকম স্ক্রিপ্ট এডিট করেন নাই, তিনি বইয়ের পাতা ধরে ধরে কাজ করতেন। হয়তো মাঝখানের কিছু কিছু অংশ উনি বাদ দিয়েছেন, কারণ স্যার একটা ইসের শুরুতে বলেছিলেন যে আমরা কোনো এডিট করি নাই, আমরা একদম সরাসরি উপন্যাসটাকেই মঞ্চ ভ্রমণের ব্যাপার, একদম পাঠ করার মতো ব্যাপার আমি করেছি। এছাড়া জামিল আহমেদ স্যার রিসেন্ট যে কাজটা করলেন শহীদুল জহিরের জীবন ও রাজনৈতিক বাস্তবতা, এটাতে উনি প্রায় এটা পুরোটা ধরে ধরেই, মানে একদমই ব্যাক অ্যান্ড ফোর্থ গিয়ে উনি কাজটা করেছেন। তো
তবুও কিছু না কিছু এডিট করতেই হয়। এটা যদি আমি পুরোটাও যদি সাহিত্য থেকেই করি, কিছু না কিছু এডিট আমাকে করতেই হয়। আচ্ছা, এই পর্যন্ত আমি এসেছি। এরপরে হচ্ছে সেট, লাইট, কস্টিউমের সাথে এই সাহিত্যের একটা ওতপ্রোত সম্পর্ক থাকতে হয়। মানে বা একটু অন্যভাবে বলা যায় যে সেট, লাইট এবং কস্টিউমটাও এমন ভাবে করতে হবে যাতে আমার মনে হয় যে না ঠিক আছে, এই উপন্যাসটার যে আবহ থাকা উচিত ছিল সেই আবহটা এভাবে যাচ্ছে। এখন আমি করতেছি মানে আমি উদাহরণের জন্য বলছি আর কি, আমি করছি পুতুল নাচের ইতিকথা, আমি শশীকে পড়ায় দিছি লুঙ্গি আর হচ্ছে গেঞ্জি। তো আমার কাছে মনে হলো কেন মানে শশী লুঙ্গি পড়ছে কেন? সেই সময় তো এরা ধুতি পড়তো। তাহলে আমাকে জানতে হবে আমাকে ধুতি পড়াইতে হবে না? এখন আমি আগুন পাখি করছি। আগুন পাখিতে যদি আমি বাচ্চা মেয়েটাকে ফ্রক পরায় দেই একটা খুব একটা সুন্দর ফ্রক, সে হেলতে দুলতে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে বলতে সে সেটার একটা পারফর্ম করে দিল ফ্রকটা পরে। কিন্তু আমাকে তো ওই এসেন্সটা দেখতে হবে। তার মা যখন জন্ম হইছে তখন সেটা সেই সময় কি করতো বাচ্চারা? তখন তারা যেকোনো কাপড় জড়ায় পড়তো, মানে ওই যে ব্লাউজ ছাড়া পড়তো ছোট বাচ্চারা, যেটা আমরা ওই যে আহ, ঋত্বিক সরি ঋতুপর্ণ ঘোষের ছবিগুলোতে ছবিগুলোতে আমরা দেখতে পারি যে তিনি চোখের বালি বা রবীন্দ্রনাথের যে উপন্যাসগুলো করেছেন সেখানে যেমন চরিত্রায়ন করেছেন সেটা, এইটা গুরুত্বপূর্ণ কস্টিউম নির্বাচন করা। এখন আমি যদি স্পেনের রাজপ্রাসাদের একটা প্রোগ্রাম একটা নাটক করছি, আমি শেক্সপিয়র করছি, আমি তারে আহ, আমি তাকে কস্টিউম হিসেবে দিলাম আম, কি দিলাম আমি তাকে একটা ওই তো মানে একটা চেক শার্ট পরাই দিলাম, একটা হাওয়াই চেক শার্ট পরাই দিলাম, কাঁধে একটা গামছা আর লুঙ্গিটা খাটো করে পরে সে হেঁটে হেঁটে চলে গেল ডায়লগ দিতে দিতে, টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন। এরকম করলে তো মানে হবে না। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে সেইটার একটা আহ, সম্পর্ক হইতে পারে, হ্যাঁ থাকতে পারে, মানে আমি কিন্তু সেটাকে আমাদের সংস্কৃতির সাথে মিলায়ে হামলেটকে করতে পারি, সেটা তো সমস্যা নাই, কিন্তু সেটা মিলাইতে হবে তো আগে। মানে ওই যে সেটাই যে আহ, পোশাকটাকে অমন ভাবেই তৈরি করতে হবে যেটাতে ওই সাহিত্যের এসেন্সের সাথে কোন রকম কোন দ্বন্দ্ব তৈরি না হয়, বা দর্শক ওকে ঠিক আছে তারা এসেন্সটা একরকম ভাবে বুঝতে পারেন, তাহলে হবে। সেট, এখন আমি কি সেট নির্মাণ করব? এখন আমি যদি ওই যে আমি এডিপাস করি, যদি আমি যদি ইডিপাস করি, সেটাকে আমি নর্মালি আমি বলবো যে তাহলে আমাকে একটা গ্রিক পিলার হয়তো নির্মাণ করতে হবে, বা গ্রিক পিলার নির্মাণ করলেই হবে, ঠিক আছে আমি বাইরেরটা দেখাইলাম ওকে এটা গ্রিক রাজপ্রাসাদ। এখন যদি আমি অন্যরকম ভাবে করি, আমি যদি এডিপাসকে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটাকে আমি যদি একটু ভেঙে চুড়ে নিয়ে করতে চাই, তাহলে আমি বাংলাদেশের প্রেক্ষাপটের যেভাবে সেট নির্মাণ করা সম্ভব সেটা আমি করতে পারি। আমি যদি চাই যে ইডিপাসের যে মিটিংটা হয় আহ, সবার সাথে সভাসদদের সাথে যে মিটিংটা হয়, আমি যদি চিন্তা করি যে আমি এই ভাবনাটা আমি জাতীয় সংসদে করব, তাহলে আমি সংসদের মতো কোনো একটা সেট আমি তৈরি করতে পারি। ভাবনাটাই আসল, ভাবনাটাকে এক্সিকিউশন করাটা কিন্তু কোনো সমস্যা না, কিন্তু ভাবনাটা ভাবাই আসল যে তুমি কিভাবে ভাবতে পারছো কিনা। আর সাহিত্য নিয়ে আমি কাজ করছি মানেই বিষয়টা যে আচ্ছা ঠিক আছে আমি যেমন করে দিলেই তো হইলো, সেটা হবে না। কারণ এখনকার সময়ে এসে যে ব্যাপারটা দাঁড়ায়, আমাদের অর্ক স্যার, আমার শিক্ষক অর্ক স্যার যখন দেবদাস নির্মাণ করেন বা তারাশঙ্করের কবি নির্মাণ করেন, তখন সেটা তারাশঙ্করের কবি বা শরৎচন্দ্রের দেবদাস থাকে না, তখন সেটা অধ্যাপক ডক্টর ইউসুফ হাসান অর্কর কবি বা ইউসুফ হাসান অর্কর দেবদাস হয়ে যায় আসলে। তো সেই জায়গাটাও ওই যে আমি যদি আচ্ছা ঠিক আছে আমি তো জহির রায়হান করছি, আচ্ছা ঠিক আছে আমি তো আহমদ ছফা করছি, জহির রায়হান করছি, আমার পিঠটা বেঁচে যাবে না, পিঠ বাজবে না, তখন আরো মানে ঝামেলাটা তৈরি হবে, তখন আরো মনে হবে তুই পারিস না বেটা, তুই করছিস কেন? ঠিক আছে তুই আগুন পাখি, ঠিক আছে আগুন পাখি করো তুমি, তোমার কেন মানে আবার শেক্সপিয়রে আসতে হবে? মানে এই ধরনের ব্যাপারের কথাবার্তা আসবে তখন, যখন আমি সেটাকে আহ, উপস্থাপন করতে পারবো না খুব ভালোভাবে। আবার এই যে আমাদের দেশের যেই পালাগুলো আমরা দেখি, মানে আমরা যেগুলোকে ঐতিহ্যবাহী নাট্য পরিবেশনা হিসেবে দেখছি, পালা গান, জারি গান, সারি গান, বা এই যে ফরম্যাট গুলো আছে, গাজির গান, কিচ্ছা গান, এই ব্যাপারগুলো কিন্তু দেখ, এই দৃশ্যমানতা আমাদের অঞ্চলের সাহিত্য বা আমাদের অঞ্চলের সাহিত্যগুলো মানে এতই আসলে উম,
সমৃদ্ধ ছিল। আমাদের অঞ্চলের যেই এই নাট্য পরিবেশনাগুলোর দৃশ্যমানতা এত সহজ, এতই সরল এবং এতই নান্দনিক যে আসলেই খুবই অবাক হতে হয় যে ইসলাম উদ্দিন পালাকার এসে যখন বা কুদ্দুস বয়াতি এসে যখন পালা পরিবেশন করছেন এবং গল্পের একটা ফাঁকে, রূপকথার গল্পের একটা ফাঁকে তিনি বলছেন যে রাজকুমার রাজকন্যাকে উদ্ধার করার জন্য যাচ্ছেন ঘোড়ায় চড়ে, তখন তার হাতের যে বালিশ সেটা একটা ঘোড়া হয়ে যায় এবং সে একটা গান গায়, মানে কি খুব চমৎকার ভাবে একটা গান গায়। এবং আমাদের দর্শক, আমাদের হাজার বছরের আবহমান বাংলার যে দর্শক, তারা সবসময় বিশ্বাস করে নিয়েছে যে এটাই ঘোড়া। তো আমাদের দর্শক কিন্তু খুবই ফ্লেক্সিবল দর্শক, তারা কিন্তু জেনেই যায় আচ্ছা হ্যাঁ ঠিক আছে সে তো এইটাই উপস্থাপন করতেছে, মানে এটা যে ঘোড়া না, এটা ঘোরা হওয়ার যে দরকার নাই, সেটা আমাদের দর্শক সেই ফ্লেক্সিবিলিটিটা দিচ্ছে আমাদের যারা ঐতিহ্যবাহী পালাগুলো যারা পরিবেশন করছেন, যারা ঐতিহ্যবাহী নাটক পরিবেশন করছেন, তাদেরকে সেই সুযোগগুলো কিন্তু দিয়েছেন। কিন্তু তবুও কিন্তু দৃশ্যমানতা তৈরি করতেই হচ্ছে, দৃশ্যের নির্মাণ করতেই হচ্ছে। ইসলামউদ্দিন পালাকার দৃশ্যের নির্মাণ করছেন, কিভাবে করছেন? এখন যে আমি বললাম মঞ্চ বাস্তবতা আছে, তার অর্থনৈতিক বাস্তবতাও আছে, তার সেটাকে বিশ্বাসযোগ্য করানোর মতো একটা ব্যাপারও আছে। তো সেই জায়গায় তিনি বালিশকে ঘোড়া বানাচ্ছেন, সেটা মেনে নিতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তিনি যদি একটা ঘোড়াকে বরং ঘোড়ার পিঠে চড়তেন, তাহলে না আমার একটু সমস্যা হইতো যে কেন, আচ্ছা তাহলে ঘোড়ার পিঠে যে উনি চড়ছেন, তাহলে শুধু এইখানেই টকবক করতেছেন না কেন? তাহলে তো ওনার 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেতে হবে, সেটা কেন যাচ্ছেন না? শুধু মানে একটা ঘোড়া এনে তার পিঠে চড়ে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, আমি তেপান্তরের মাঠে যাচ্ছি, এটা বললেও তো হবে না। তো দৃশ্যমানতার সাথে এই মঞ্চ বাস্তবতা, এইগুলোর ব্যাপারটা খুবই জোরালো ভাবে আমাদেরকে আসলে মেনে চলতে হবে। আমি আসলে জানি না, অনেক কিছু বিষয় হয়তো কঠিন হয়ে যাচ্ছে বুঝতে, বা আমি আসলে ঠিক সেইভাবে বলতে পারছি না। তো আমরা যে কস্টিউমের কথা বলছিলাম, সেটের কথা বলছিলাম এবং লাইটের কথা, লাইটটা আসলে এটা সবাই বোঝেন আসলে আপনারা, মানে মঞ্চের একটা জায়গায় অ্যাস্থেটিক্যালি লাইটটা বোঝা, সেটা একটা ব্যাপার তো আছেই। এর বাইরেও এখন রাতের বেলার সিনটাকে রাতের বেলার সিন হিসেবে উপস্থাপন করতে হবে, এটা তো আহ, আহ, জানা কথাই। দিনের বেলার সিনটাকে দিনের বেলার সিন হিসেবে উপস্থাপন করতে হবে, এটাও জানা কথা। এখন আমার একটা আহ, নিজস্ব ভাবনা আছে একটা লাইট নিয়ে, সেটা আমি এখানে শেয়ার করতে পারি আসলে, কারণ আমি এটা আগে কখনোই শেয়ার করি নাই। এটা একেবারেই আমার ভাবনা, কারোর সাথেই আমার এই ভাবনার আহ, মানে আমার সাথে একমত হতেই হবে সেটা না, নাও হতে পারেন, আমি এটা ভাবছি এরকম। যেমন হঠাৎ আমরা যদি মঞ্চে যখন আহ, একটা স্পটলাইট ব্যবহার করি, আপনারা যারা নাটক দেখেছেন বা নাটকের সাথে কাজ করেছেন তারা ব্যাপারটা বুঝতে পারবেন। যখন আমরা স্পটলাইট ব্যবহার করি, মানে পুরো মঞ্চটা ডার্ক, পিছনে আর কিছু নাই, শুধু একটা জায়গাতে আমরা ইমফাসাইজ করছি লাইট ফেলে, তখন কি আপনাদের, আমার কাছে তখন মনে হয় যে এটা আসলে আমরা ক্লোজ একটা শট দেখছি। আবার যখন আমি একটা ওয়াইড লাইট দিচ্ছি, পুরো মঞ্চটাকে আমি যখন আহ আলোকিত করছি, তখন আবার আমার কাছে মনে হয় না ঠিক আছে এটা একটা ওয়াইড, আলাদা ভাবে আমি কাউকে দেখছি না। আমি যখন একটা স্পটলাইট ফেলে দিচ্ছি, তখন তো আমি আলাদা ভাবে কাউকে দেখছি। যেমন মানে উদাহরণস্বরূপ আমি বলি যে শশী যখন বিদায় নিবে, শশীর সাথে যখন নায়িকার নামটা জানি কি, নায়িকা শশী আর হচ্ছে উম, মতি, আচ্ছা যাই হোক, বিদায় নিবে, যে চলে গেল, যে আমি তুমি ভাই বোঝো না, মানে নায়িকার নাম এরকম একটা ডায়লগ আছে। কি নাম? কুসুম। কুসুম, সরি, হ্যাঁ কুসুম, ধন্যবাদ। কুসুম, শশী এবং কুসুম যখন একে অপরের থেকে বিদায় নিচ্ছে, এরকম কিছু একটা হচ্ছে, তখন আহ কুসুম জিজ্ঞেস করতে আসে, বিদায় নিতে আসে, তখন শশী বলে থাক তুমি যেও না, এরকম কিছু। তখন কুসুম বলে যে আমি নিজে বারবার এসেছি, তখন আমি কোনো পাই নাই, আর আজকে আপনি ডাকছেন আর আমি চলে যাব, মানে এটা কি কখনো হয়? এরকম একটা সংলাপ যখন আছে বা কুসুম কান্না করছে, তখন আমার তো কুসুম এবং শশী, তারা যে একটা আহ মুহূর্তে আছে, একটা আবেগীয় মুহূর্তে আছে, সেটা তো আমার তাদেরকে বুঝাতে হবে, সেটা বুঝাইতে পারতে হবে।
তখন কি হয়, তখন আমি একটা স্পটলাইট দেই যে আপনারা আর অন্য কোনো দিকে দেখেন না, এখন আপনারা কুসুম এবং শশীর বিষয়টা দেখেন, দিকে মনোযোগ দেন, সেই আবেগটার সাথে আপনি একাত্ম হয়ে যেতে পারেন কিনা সেটার চেষ্টা হচ্ছে। অথবা আমরা ওইখানে কোনো একটা মিউজিক দিয়ে দেই। এই যে মিউজিক নাটকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, এটা মিস করেই যাচ্ছিলাম। তো সেই মুহূর্তে ওই মুহূর্তটাকে রাঙানোর জন্য, ওই মুহূর্তটাকে আরো ইমফাসাইজ করার জন্য তখন আমি মিউজিক ব্যবহার করতে পারি, আমি নীরবতা ব্যবহার করতে পারি, কিন্তু আমি কিছু একটা করতে পারি। আমি প্রত্যেকটা মুহূর্তের উপরে আমি আসলে গুরুত্ব দিতে চাই। যেই মুহূর্তের উপর আমি গুরুত্ব দিই, সেই সব মুহূর্তগুলোতে যেগুলোর সুতো বেঁধে বেঁধে আমার নাটকটা একটা কমপ্লিটলি একটা অবস্থানে পৌঁছেছে বলে আমার মনে হয়, বা দর্শকের কাছে শেষ পর্যন্ত এই বিষয়টা নিয়ে যেতে পারে। তো এইভাবেই আহ, আমরা নাটকের কিছু কিছু মুহূর্তে, যেই মুহূর্তগুলো নির্মাতা হিসেবে মানে বা ডিরেক্টর হিসেবে, অভিনেতা হিসেবে আমাদের কাছে মনে হয় যে এই সিকোয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ এই গল্পটাকে বর্ণনা করার জন্য, অথবা এর পরবর্তী যেই গল্পটা আসছে সেটাকে এটা লিঙ্কেজ করার জন্য, অথবা এই জায়গাটায় দর্শককে একটা রিলিফ দেওয়া উচিত, সেই জায়গাগুলোতে আমরা মিউজিক ব্যবহার করি সাধারণভাবে। এর বাইরে এসে অনেক লোক, একটা কথা আছে আমাদের একাডেমিক ভাষায়, সেটা হচ্ছে যে আহ, রস নিষ্পত্তি, নাটকের রস নিষ্পত্তি। তো সেই রস নিষ্পত্তিটা মিউজিক্যালিও হতে পারে, মানে অনেকেই আছেন তারা সঙ্গীতটাকেই নাটকের রস নিষ্পত্তির অংশ হিসেবে বেছে নেন, অনেকেই আছেন যারা অভিনয়টাকেই রস নিষ্পত্তির অংশ হিসেবে বেছে নেন, অনেকে অভিনয় এবং গানকেও একসাথে বেছে নেন, এবং অনেকে আলাদাভাবে আহ, যেটা হচ্ছে যে আরো অন্যান্য অনেক কিছুতে আলাদাভাবে বেছে নেন রস নিষ্পত্তিটা কিভাবে হবে। তো এইটা নির্দেশককে নির্ধারণ করতে হবে তিনি কিভাবে কিভাবে রস নিষ্পত্তি করবেন। আচ্ছা, তো আমার কাছে মনে হয় যে আমরা আসলে বিষয়টা যেভাবে গেলাম সেটা কিভাবে হইলো, যে আমাদের আলোচনার বিষয় ছিল আহ শিল্পের দৃশ্যমানতা, বইয়ের পাতা থেকে মঞ্চের আবহে। তো টপিকটা যখন আমার সাথে সোহান আমাকে বলে যে ভাই এরকম একটা টপিক হইতে পারে, তখন আমার কাছে মনে হয়েছে যে তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে আসলে যে একটা সাহিত্য, যেহেতু সাহিত্যটাই আসলে এই ধরনের আলোচনার একটা মূল টপিক বলে আমার কাছে মনে হয়, একটা মূল গুরুত্ব আছে সাহিত্য ব্যাপারটাকে। তো একটা সাহিত্যকে ভেঙে যখন আমরা মঞ্চে নিয়ে যাই তখন সেই প্রসেস গুলো কি হতে পারে, বা সেই ভাবনাগুলো কোন কোন ভাবনা দ্বারা জারিত হয়ে আমরা আহ শিল্পটাকে মঞ্চে নিয়ে যাই, বা আমরা একটা সাহিত্যের দৃশ্যমান নির্মাণ করার চেষ্টা চালাই, সেটা কতটুকু পারি সেটা জানি না, সেটা দর্শক এসে বলে শেষমেশ, কিন্তু আমরা তো সেই চেষ্টাটা আসলে সবসময় করে যাই। তো সেই প্রক্রিয়াগুলোর কিছু কিছু অংশ যে আসলে কিভাবে কিভাবে কাজ হইতে পারে সেইটাই বলার চেষ্টা করলাম। আমি আগেই বলছিলাম আমি খুব ভালো বক্তা না, এবং আমি জানি না কতখানি কিভাবে কি বলা গেছে, আদৌ ক্লিয়ার হয়েছে কিনা পুরো ব্যাপারটা। তো আমার মনে হয় যে আমাদের সময়ও শেষ। তো আহ, পরবর্তীতে আবার কোনোদিন যদি আসে সুযোগ আমরা আরো বিস্তারিত আমরা ভাবে হয়তো আলোচনা করতে পারবো। আমরা এখন ধন্যবাদ প্রশ্নোত্তর না সবাইকে। ভাই, আমরা এখন প্রশ্নোত্তর শুরু করব। আমাদের একটা সেশন আছে প্রশ্নোত্তর ওকে। সেশন, আমাদের নেক্সট হ্যাঁ। সেশন শুরু হবে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে সরাসরি প্রশ্ন করতে পারেন। ক্যামেরা অন করতে হবে না, শুধুমাত্র মাইক্রোফোনটা অন করে প্রশ্ন করতে পারেন। এবং যদি শুধু প্রশ্ন না, যেহেতু আমরা নতুন স্পিকার যারা আর কি একদমই নতুন চিন্তা ভাবনা করছেন বাংলাদেশের এই সময়ে এসে কিংবা পরবর্তী সময়ে বাংলাদেশকে লিড দিবেন সেই মানুষগুলোর সাথে আমরা কথা বলছি। তো তাদের চিন্তা ভাবনায় যদি কোথাও কোনো পরিমার্জনা কিংবা সংযোজন করার ব্যাপার থাকে বলে আপনার মনে হয়, আপনি সেই সংযোজনও করতে পারেন। ঠিক আছে? তো আমি এখন সবাইকে প্রশ্ন রাখার জন্য আহ্বান করছি কিংবা সংযোজন বিয়োজন করার জন্য আহ্বান রাখছি। ভাই আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে হ্যাঁ। নাটকের দৃশ্যমানতার কথা বললেন, আপনি দৃশ্যমানতার সময়ে যখন আপনারা কাজ করতে যান তখন আপনাকে তৃতীয় একটা পার্সপেক্টিভ এর কথা ভাবতে হয়। আপনাকে লেখকের লেখার সাথে সাথে আপনার নিজের কথা যেমন সবসময় তো আমি চাই কিংবা আপনি চান, যেহেতু আপনি একজন সৃষ্টিশীল মানুষ, আপনি আপনার নিজের কথাটাই বলতে চান, মানে নিজের কথা বলার জন্যই হচ্ছে আমরা বেঁচে থাকি আর কি। তো শিল্পের হ্যাঁ। স্বাধীনতা কতটুকু থাকে?
মানে কোন জায়গাটায় শিল্পের স্বাধীনতা থাকে? যখন মানে যখন আমি আপনি আবার তৃতীয় একটু পক্ষের প্রশ্নটা কথা বললেন, আপনি যখন বললেন না থার্ড পার্টির কথা ভাবতে হয়, আমার একটা তৃতীয় চোখের কথা ভাবতে হুম, হয়। হুম, তখন আপনি হুম। আপনাকে দেওয়ার কথা কিংবা আপনি আপনার কথাগুলো বলার জন্য এই টেক্সটের ভেতরে মানে সেই স্বাধীনতাটা কতটুকু থাকে? না, কিংবা না, খর্ব হয় আমার কিনা? কাছে তো মনে হয়, আচ্ছা আমার কাছে মনে হয় যে এই যে তৃতীয় যেই কথাটির মানে আমি বললাম, তৃতীয় যেই দৃষ্টির কথাটা আমি বললাম, সেটাই বরং এই শৈল্পিক জায়গাটাকে বিস্তৃত করতে সাহায্য করে। কেমন ভাবে করে? যেমন আমি যখন ১ম বার মানে আমি নিজের অভিজ্ঞতার কথাই বলতে হবে আসলে, নাহলে এটা বোঝানো সম্ভব না। আমি আমি যখন 'আগুন পাখি' পড়ি, যখন আমি জানতাম না যে আমি কোনদিন নাটকে পড়বো বা নাটক নিয়ে কাজ করব বা 'আগুন পাখি' আমি করব। সেই সময় আমি যখন 'আগুন পাখি' পড়ি, তখন এমন অনেক ঘটনা আছে, যেই সকল ঘটনা আমাকে ভাবতে আমাকে খুব আ আনন্দ দিছে, খুব উম বেদনা আক্রান্ত হইছি আমি। তখন আমার কাছে মনে হইছে যে এই ঘটনাটা আমাকে রাখতেই হবে। পরবর্তীতে আমি যখন 'আগুন পাখি' পড়তে যাই, তখন আমার মনে হইছে এই ঘটনাটাকে আমার রাখতে হবে। কারণ এই ঘটনাটার প্রতি আমার একটা পক্ষপাতিত্ব আছে। কিন্তু সেই ঘটনাটা না রেখেও কিন্তু পরবর্তীতে নাটকটা কোন জায়গায় খর্ব হয় নাই। হ্যাঁ? তো তৃতীয় দৃষ্টিটা কোন জায়গা? তৃতীয় দৃষ্টিটা হচ্ছে যে এই ঘটনাটা আমি রাখবো কিনা, এই ঘটনাটা রাখার প্রয়োজন আছে কিনা। একেবারেই ব্যক্তি রাকিবের জায়গা, ব্যক্তি রাকিবের ভালো লাগার থেকে বের হয়ে একজন নির্মাতার চোখে, একজন নির্দেশকের চোখে দেখতে হয় যে এটা আমাকে আবেগবাদ দিতে হবে ভাই। এই শিল্পটা নির্মাণ করতে গিয়ে আমার এটার প্রয়োজন আছে কিনা? প্রয়োজন নাই, ওকে বাদ। প্রয়োজন আছে, ওকে ঠিক আছে, এটা আছে। এইটার প্রয়োজন, আ এইটা ঠিক এইভাবে রাখা যাবে না, কিন্তু একটু অন্যভাবে আমি রাখতে চাই। তাহলে আমি কিভাবে রাখবো? এইভাবে। আচ্ছা ঠিক আছে। এই গল্পের বাইরেও এটাকে আমি নতুন কিছুর সাথে সংযুক্তি করতে চাই। নতুন কিছু ভাবনার সাথে আমি এটা মিলাইতে চাই। তাহলে আমি কিভাবে করব? আচ্ছা ঠিক আছে, আমার একটা পুরাতন কবিতা পড়া আছে। ওই কবিতার লাইনগুলো এখানে কোনভাবে কাজ করে কিনা? হ্যাঁ, ঠিক আছে করে। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিপ্টিং এভাবে করো। এইটা হচ্ছে আসলে মানে মূল ফ্যাক্ট আসলে। 3rd আয়ের দৃষ্টিভঙ্গিটা নাকি এখনো ক্লিয়ার না? হ্যাঁ, আমি এই প্রশ্নের উত্তর পেয়েছি। আমার হ্যাঁ, ভাই ঠিক প্রশ্ন না। আপনার প্রেফারেন্স এর একটা জায়গা জানতে চাওয়া। আপনি আলোচনার মধ্যে বলতেছিলেন যে উপন্যাসের মঞ্চ ভ্রমণ। আমার কাছে শব্দটা অনেক ভালো লাগছে, উপন্যাসের মঞ্চ ভ্রমণ। তো এই যে আপনি যখন কাজ করতে যান, তখন আপনার কাছে কি মানে সাহিত্য থেকে কাজ করাটা বেশি কমফোর্টেবল মনে হয় নাকি মৌলিক স্ক্রিপ্ট নিয়ে? কারণ উপন্যাস কিন্তু অনেক আছে বা সাহিত্যকর্ম অনেক আছে। মানে জয় গোস্বামীর এরকম একটা কথা বোধহয় ছিল যে, "আমার কবিতারা আসলে গান হওয়ার জন্য অপেক্ষা করে।" বা গান হইলে হয়তো আমার কবিতারা সে প্রাণ পায়। তো উপন্যাসের হ্যাঁ। সাথে নাটককে মিলায়ে সেরকম কোনো কথা বলা যায় কিনা? যে উপন্যাস বা একজন লেখক যখন লিখেন তখন আসলে একটা প্রাণের জন্য অপেক্ষা করে। আর নাটকের ক্ষেত্রে মঞ্চ নাটক তো বোধহয় এখন পর্যন্ত সবথেকে শুদ্ধতম একটা মাধ্যম বা একটা ব্যবস্থা আমরা বলতে পারি। সেক্ষেত্রে এইটা নিয়ে আপনার কি মত? যে উপন্যাসগুলা আসলে এই প্রাণের জন্য অপেক্ষা করে কিনা বা এই ধরনের কিছু? আর আপনার প্রেফারেন্স এর জায়গা যে কাজ করতে গেলে সাহিত্যকর্ম নিয়ে কাজ করাটা আপনার কাছে বেশি সুবিধাজনক মনে হয় বা বেশি আনন্দদায়ক নাকি মৌলিক স্ক্রিপ্ট নিয়ে? আর যেটাই মানে সেটার ক্ষেত্রে আপনার কি যুক্তি বা কি ব্যাখ্যা? এটাই। এইটা কঠিন প্রশ্ন। এটা কঠিন প্রশ্ন। আ আচ্ছা। আচ্ছা। আমার ১ম ব্যাপারটা হচ্ছে যে উর্মি আ যেটা বলল সেটা হচ্ছে যে আমি সাহিত্য নির্ভর কাজ করতে পছন্দ করি নাকি কোনো কনটেন্ট নির্ভর কাজ করতে পছন্দ করি। আসলে আমি যেই কাজটা করতে পছন্দ করি বা ভাবি যে আমি এরকম একটা কাজ করব, হুম, সেইটা হুম। নরমালি আসে যে আমার কোনো বিশ্বাস থেকে। যে আমি এরকম একটা জিনিস ভাবছি, সেটা থেকে আমি কিভাবে কাজ করব। হ্যাঁ? এখনো পর্যন্ত না, আমি তো আসলে অনেক বেশি কাজ করি নাই। মানে মাত্র কাজ করা শুরু করছি। তো এখনো পর্যন্ত আসলে ওইভাবে বলা যায় না যে হ্যাঁ, আমার এরকম একটা উপন্যাস পড়ে হঠাৎ করে খুব ভালো লাগছে। মনে হচ্ছে না আমি এটা করবই। তারপরে আমি এটা করছি। এরকম পর্যায়ে এখনো আসে নাই। এখনো পর্যন্ত ভাবনাগুলোই আমাকে ভাবায়। যে আমি কোন নাটকও পড়ি। কিন্তু নাটকের একটা সমস্যা যেটা হইছে আসলে, আ উপন্যাস এবং নাটকের ক্ষেত্রে এই জায়গাটা আমি আসলে বলি। এটা আমার মত, আমার ব্যক্তিগত মত। সেটা হচ্ছে যে নাটকগুলো না আ খুবই বিদ্রোহ থেকে হয়। মানে কোনো একটা পরিবর্তন থেকে হয়, একটা বিপ্লব থেকে হয়। তো এই কারণে এই নাটকগুলো দেখা যায় একটা নির্দিষ্ট পরিবেশেই আবদ্ধ থেকে যায়। একটা নির্দিষ্ট গণ্ডিতেই আবদ্ধ থেকে যায়।
তখন নাটকগুলো করতে এসে আমাকে ওই যে বলতে হয় আমি এটা অ্যাডাপ্ট করে নিছি। এটার একটা সমস্যা আছে আমার কাছে মনে হয়। যেমন অনেক নাটক আছে যেগুলো কালোত্তীর্ণ, মানে যেগুলো কোনো একটা নির্দিষ্ট জায়গায় আটকে নেই, কিন্তু অনেক নাটকই আটকে আছে। যেমন আমাদের সমাজের নগর কেন্দ্রিক নাটক চর্চা যখন শুরু হয়েছে ওই সময় লেখা যে নাটকগুলো, সেগুলো একদমই ওই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে, এরশাদ বিরোধী সময়ের নাটক, মানে একদমই ওই সময় আটকে গেছে। এখন ওই নাটকটাকে নিয়ে আমি এখন কিভাবে সেটাকে উপস্থাপন করবো, সেটা একটা সমস্যা দেখা দেয়। আর উপন্যাসগুলোর ক্ষেত্রে যেটা হয়, উম, উপন্যাস তো আমার কাছে মনে হয় না কোনো ঔপন্যাসিকই ভাবেন যে আমার উপন্যাসটা নিয়ে পরবর্তীতে নাটক হোক বা আমার উপন্যাসটা নিয়ে পরবর্তী সিনেমা হোক। এটা ঔপন্যাসিক ভাবেন না, তার একেবারেই দায় নাই। যারা শিল্প চর্চা করছেন, যারা সিনেমা নির্মাণ করছেন বা যারা নাটকের জন্য নাটক বানাবেন বা তথ্যচিত্র বানাচ্ছেন বা যেটাই যিনি নির্মাণ করেন, তার কাছে উপন্যাসের ব্যাপারটা আমার ক্ষেত্রে মনে হয় যে অনেক ভাস্ট লাগে। মানে একটা একটা ইমোশনকে অনেক বিস্তৃত লাগে, যে ইমোশনটাকে নিয়ে কাজ করা যায়। উপন্যাসের ক্ষেত্রে আমার কাছে এটা মনে হয় বিস্তারটা অনেক বেশি, একটা চরিত্রের বিস্তার বেশি, চরিত্রের বর্ণনাটা বেশি, চরিত্রটাকে অনেকক্ষণ নিয়ে কাজ করা যায়, চরিত্রের ভালো মন্দ দিক প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করা যায়। আর নাটকের ক্ষেত্রে হয় কি, একটা চরিত্রের একটা নির্দিষ্ট দিকের প্রতি আমরা মনোযোগ দিয়ে নাটকটা করি। মানে উদাহরণস্বরূপ যদি আমি বলি যে আমরা হেনরি কিপসনের নোরা, মানে এই ডলস হাউস নিয়ে কাজ করছি, তাহলে দেখা যায় কি আমরা নোরার জীবনী, নোরার নোরা তার স্বামীকে ভালোবাসে, তার জন্য সে একটা কাজ করছে, সেটা তার স্বামীকে জানায় নাই। স্বামী এটা শুনে পরবর্তীতে রেগে যায় বা রেগে যেতে পারে, সেই ভাবনা থেকে সে তার বের হয়ে আসে, তার সমাজের স্বামীর বাড়ি থেকে বের হয়ে আসে। এটা প্রথমবার মতো ধাক্কা দিল আমাদের সমাজে। কিন্তু আমরা কিন্তু নোরার পারিবারিক জীবন সম্পর্কে জানি না, আমরা জানি না যে নোরার বাবা মার সাথে নোরার সম্পর্কটা কেমন ছিল। এই যে নোরার এরকম একটা মনস্তাত্ত্বিক অবস্থানে নোরা পৌঁছাতে পারলেন, এমন সাহসী চরিত্র নোরা হয়ে উঠতে পারলেন, তার পেছনে তার পরিবারের কোনো ইন্ধন ছিল কিনা, তার অথবা প্রেরণা ছিল কিনা, অথবা ছোটবেলায় নোরার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তাকে এই অবস্থানে আসতে অনুপ্রেরিত করেছে। সেই ধরনের কোনো কিছুই আমরা পাই না, আমরা শুধু ঘটনাটা পাই, ঘটনার আহ কি বলে এটাকে, ঘটনার অনুঘটন পাই, ঘটনাটার পরে কি হয় সেটা সম্পর্কে আমরা জানতে পারি। কিন্তু এই যে পেছনে কি কি যুক্তি থাকে, কি কি পরিবেশটা পার হয়ে আসতে হয়েছে এই পর্যন্ত, ভবিষ্যতে কোথায় যেতে হবে, এই আচরণটা করার পেছনের মনস্তাত্ত্বিক কারণটা কি, এই ধরনের বিষয় উপন্যাস অনেক বেশি বিস্তৃত আমার কাছে মনে হয়। মানে ভাই, মানে ধন্যবাদ নাটক উর্মি। নিয়ে, হ্যাঁ, নাটক নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার যেটা, আমি আমি আপনার কথা থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে নাটক অনেক বেশি বেঁধে দিচ্ছে আপনাকে। কিন্তু উপন্যাসে আপনি জায়গাটা অনেক বেশি পাচ্ছেন আপনার ভাবনা নিয়ে খেলা করার জন্য বা আপনার চরিত্রগুলোকে আরো সুন্দর করার জন্য। আর ভাই তাইলে হচ্ছে হ্যাঁ, আমার মনে হয় মেইন জায়গা যেটা ছিল যে নাটক বেঁধে মৌলিক দিচ্ছে না, স্ক্রিপ্ট মানে আমি একটা জায়গা বলি, মানে এটা আবার একটু ভুল ইন্টারপ্রিট হবে, আমি সরি, আমি মাঝখানে থামানোর জন্য। নাটক না, না, কিন্তু অবশ্যই। বেঁধে দিচ্ছে না, নাটক হুম, নিয়েও অনেকে অনেক ভাবে কাজ করছে, ভাবনা ভাবতে সাহায্য করছে, একটা নির্দিষ্ট ঘটনা অনেককে হয়তো ভাবনা ভাবতে সাহায্য করে। কিন্তু আমি বলছিলাম আমার প্রিফারেন্সের জায়গাটা এমন যে আমার কাছে হ্যাঁ, মনে হয় হ্যাঁ, হ্যাঁ, নাটকটা হ্যাঁ। বেঁধে দিচ্ছে এবং উপন্যাসটা অনেক বেশি বিস্তৃত। হ্যাঁ, তারপরে এই ক্ষেত্রে তারপরে বলো। মৌলিক স্ক্রিপ্টের জায়গাটা আপনার কাছে কাজ হ্যাঁ, করার ক্ষেত্রে, যে মৌলিক স্ক্রিপ্ট নিয়ে কাজ করা প্লাস হচ্ছে উপন্যাস নিয়ে কাজ করা, এই দুইটার মধ্যে আপনি কোনটা পছন্দ করবেন বা কেন? কারণ আমি যদি বলি আহ, যে আমার জায়গা থেকে যদি আমি বলি, ধরেন আমি আপনার থেকে জুনিয়র বা ধরেন আমি খুব এক্সাইটেড একটা নাটক লেখার ক্ষেত্রে। তো হুম আপনি হুম যদি আপনার মতো যারা আছে বা যারা সামনের সারির মানুষ, তারা হচ্ছে যখন এই প্রণোদনাটা তৈরি করে যে হচ্ছে মৌলিক স্ক্রিপ্ট নিয়ে কাজ করা যাচ্ছে বা খুবই ভালো, ভালো কাজ হচ্ছে, তখন কিন্তু আমরা যারা নাটক লিখে বা যারা লিখালিখি করে তাদের মধ্যেও কিন্তু একটা উৎসাহের ব্যাপার কাজ করে। আবার আমাদের হ্যাঁ, মধ্যে যদি মানে বাসভাবে এই চর্চাটা থাকে যে ভালো কাজ মানেই হচ্ছে যেকোনো উপন্যাস থেকেই নিতে হবে। আমাকে জহির রায়হানের কাছে যাইতে হবে, শহীদুল জহিরের কাছে যাইতে হবে, তারাশঙ্করের সামনে বসতে হবে। তাহলে আসলে কিন্তু এই যে যারা লিখালিখি করে বা সেই জায়গাটা কিন্তু কোথাও না কোথাও একটু হলেও মানে একটা মনোক্ষুণ্ণের জায়গা আছে বা তৈরি হয় একটা দীর্ঘদিন দীর্ঘ চর্চার ফলে। তো সেইখান থেকে আপনার কি হুম, মতামত বা আপনার আহ, ব্যক্তিগত পছন্দের ধন্যবাদ জায়গা কেন? উর্মি। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি শুনতে হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, হ্যালো, শোনা যাচ্ছে। হ্যালো। আমি লাস্ট কথাটা শুনি নাই, মানে লাস্টের
30 সেকেন্ডের মতো আমি শুনতে পারি নাই। হ্যাঁ আচ্ছা, মানে উর্মি একটু প্রশ্নটা লাস্ট আবার কর, লাস্টের প্রশ্নটা একটু আবার কর। হ্যাঁ, হ্যাঁ ভাই। লাস্টে এটাই বলা যে আপনার কাজের ক্ষেত্রে মৌলিক স্ক্রিপ্ট নিয়ে কাজ করা বা উপন্যাস নিয়ে কাজ করা। এই ২ টার মধ্যে আপনি কোনটা পছন্দ করবেন? আর মৌলিক স্ক্রিপ্ট পছন্দ না করলে কেন না? এইটাই জায়গাটা। না না আমি পছন্দ করব না এটা আমি কখনোই তো বলছি না। এখন আমি যেমন মানে আমার এই যে ব্যাপারটা হয় কি সেটা ব্যক্তিগত কথা চলে আসে, তো এটা একটা ঝামেলা হয়ে যায়। যেমন আমি না, না ভাই। গতকালই একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, গতকালই আমি হ্যাঁ, ফেসবুকে একটা ব্যক্তিগত কথা স্ট্যাটাস তো দিয়েছি অবশ্যই যে আসবে। কারণ আপনার কথাই তো আমরা শুনতে চাচ্ছি, হ্যাঁ আপনার জায়গাটা। মানে আমি যেটা বলছিলাম যে আমি গতকাল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি যে এই করোনাকালীন সময়ে এমন কেউ আছেন কিনা যিনি ডায়েরি লিখেছেন অথবা ভিডিও ব্লগ করেছেন। সেটা নিয়ে হুম, আমি হুম, এক হুম, হুম। ধরনের ভাবনা ভাবছি আর কি, একটা নাটক করার ক্ষেত্রে। এখন দেখ এই ভাবনাটা আমার আছে কিন্তু যে আমি এরকম একটা নাটক করব, তো আমি এরকম একজন লেখক খুঁজছি। এখন সমস্যাটা হচ্ছে আমরা কিন্তু জানি না যে কারা এই ধরনের চর্চা করছে, এই যে নাটক চর্চা করছে। আমি ধর কাউকে বললাম, এখন আমি একজনকে মনে কর কেউ আসলো আমাকে একটা ডায়েরি যদি সে দেয় তাহলে এটা আমার জন্য খুবই উপকার হবে। তাহলে হুম, ব্যাপারটা কি দাঁড়াবে যে তার লেখা দিয়ে একটা নাটক হইলো, এবং এটা অবশ্যই মৌলিক নাটক। এর আগে হুম, এই সংক্রান্ত কাজ কেউ করেন নাই, এই হুম, ভাবনাটা কেউ হুম, ভাবেন নাই, বা তিনি কারোর থেকে নকল করেন নাই, অ্যাডাপ্ট হুম, করেন নাই। তাইলে এই যে একটা নতুন মৌলিক নাটক তৈরি হবে না। আমি বলছি হুম, যে তুই যে ব্যাপারটা বললি যে মৌলিক নাটক লেখার ক্ষেত্রে অনেকেই চাইলে আর আগ্রহ নাও পাইতে পারে, যে ভালো কাজ মানেই উপন্যাস, ভালো কাজ মানেই অমুক একটা জায়গা থেকে কাজ করতে হবে, কিন্তু এটা অনেক এসেন্স কাজ করে। হ্যাঁ অনেক ভাবনা কাজ করে। এখন আমি যদি ধর সুন্দরবন ইস্যুতে আমি একটা নাটক করতে চাই, সুন্দরবন ইস্যুতে অথবা রামপাল নিয়ে আমি একটা নাটক করতে আগ্রহী, এটা আমার কাছে মনে হইলো যে আমার এরকম একটা নাটক করা উচিত, তখন কি হবে? তখন আমি এরকম একটা স্ক্রিপ্ট খুঁজবো যে কেউ এরকম একটা স্ক্রিপ্ট লেখছে কিনা সুন্দরবন নিয়ে বা রামপাল নিয়ে। ধর ঠিক আছে, আমি উর্মিকে বলছি যে উর্মি আমি এরকম একটা নাটক করব, উর্মি আমাকে 5 দিনে একটা স্ক্রিপ্ট লিখে দিছে রামপাল নিয়ে, যে রামপালে কি কি ঘটনা হইতে পারে সেই সংক্রান্ত ব্যাপারে সে লেখছে। খুব ভালো নাটক, আমি সেটা করলাম, আমি সেটা হুম, শো করলাম। হুম, হুম, এখন সেই নাটকটা আমি করছি 2-3 বছর আমি করছি, তারপরে প্রোডাকশনটা আর টেকে নাই, বা আমি প্রোডাকশনটা রান করি। মানে আমার কাছে মনে হয়েছে ওকে ঠিক আছে, এটা এই পর্যন্তই ছিল, আর আপাতত আমি করার কোনো প্রয়োজন মনে করছি না, বা পারফরমারের কারণে এটা আর আমরা নতুন কোনো নাটক করব তারা সেই দাবি করে এটা আর করলো না। হুম, হুম, তুই কিন্তু মানে উর্মি তখন কিন্তু একজন লেখক হইলেন, একজন নতুন মৌলিক নাট্যকার হলেন, কিন্তু হুম, আজ থেকে 150 বছর পরে বা আজ থেকে 50 বছর পরে যদি ব্রাহ্মণবাড়িয়াতে আরেকটা রূপপুরের মতো মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়, এবং হুম, কেউ একজন মনে করেন যে আমার এরকম একটা নাটক করা প্রয়োজন, যে যে এটাতে এরকম এই ভয়াবহতা নিয়ে বলা আছে বা যেটার একটা বিরোধী, কেউ হুম, যদি ভেবে থাকেন, তাহলে সে কি করবে? তাহলে সে তখন আবার উর্মির নাটকটা নিয়ে কাজ করবে। উর্মি যে একটা হুম, মৌলিক নাটকটা লিখছিল সেটা নিয়ে তিনি কাজ করবেন। হ্যাঁ, কিন্তু এখন উর্মি যদি আমাকে একটা আহ, প্রেমের গল্প লিখে দেয়, আমার ভালোবাসার কাহিনী নিয়ে যদি উর্মিকে বলি, বা উর্মি এরকম একটা লিখছে একটা আহ এখনকার প্রেমের কাহিনী, যে একটা মোবাইলে মানে ফোনে কথা হয় বা টেলিফোনে কথা হইতো, ছেলেটা পাশে বসে থাকতো, মেয়েটা পাশে বসে থাকতো, ছেলেটা অফিস থেকে ফোন করতো, মেয়েটা অপেক্ষা করতো আহা কখন ফোন বাজবে কখন ফোন বাজবে, এরকম একটা এসেন্সে সে একটা গল্প লিখবে। 20 বছর পরে কি এই গল্পটা আমি আসলে আর করব? এটা কিন্তু হুম, মৌলিক নাটক হয়েছে, আমি করব না। হুম, আমি আমি তো এখন দেখাবো যে ভিডিও কলে কথা বলতে চাই, হ্যাঁ, এখন তো খুবই সহজ পাশাপাশি। তো আমি সমস্যাটা বলছিলাম কি এইটা, হ্যাঁ নাট্যকর্মী যারা যারা নাটক হ্যাঁ, লেখেন তারা কিন্তু ওই যে সমাজের দর্পণ আসলেই একরকম, হুম, তারা হুট হুম, করে যে কোনো কিছু নিয়ে লিখে ফেলেন। সুন্দরবন নিয়ে অনেক কিছু লিখে ফেলছেন, এই যে করোনাকালীন সময় আমরা খারাপ অবস্থায় আছি সেটা নিয়ে তারা লিখছেন, ধর্ষণ বিরোধী অবস্থান নিয়ে তারা লিখছেন, গণজাগরণের সময় অনেকে সেই অবস্থানটা নিয়ে নাটক লিখেছেন, কিন্তু কিন্তু হুম, তারা একদমই প্রপার ওয়েতে প্রপার আন্দোলনের জন্য একটা নাটক লেখেন, যেইটা আসলে পরবর্তীতে আমরা সাধারণভাবে আর ব্যবহার করি না। এই কারণে আমরা নাটকের একটা সংকটে ভুগি, বা তখন আমাদের কাছে মনে হয় যে আচ্ছা তাহলে মৌলিক নাট্যকারের অবস্থানটা কই গেল।
আমি কি বুঝাইতে পারছি উর্মি? হ্যাঁ মৌলিক হ্যাঁ নাটক হ্যাঁ কিন্তু হচ্ছে, হ্যাঁ, হুম কিন্তু হুম ওই যে একটা টাইম ফ্রেমে আটকে যায় ঘটনাটা, হুম হুম একটা সময়ে আটকা পড়ে। সেই কারণে আমরা যেটা পরবর্তীতে করি না। যেমন ধর উৎপল দত্তের মতো বিখ্যাত নাট্যকারের নাটক টিনের তলোয়ার, এটা হ্যাঁ অনেকেই হ্যাঁ করেন, কিন্তু এটা একটা ক্লাসিক পর্যায়ে পৌঁছাইছে টিনের তলোয়ার। তবুও হ্যাঁ হ্যাঁ টিনের তলোয়ার কিন্তু সেই মানে ওই সময়টাই নিয়ে লেখা, সেটা বোঝা যায়। সেই হুম সময় নিয়ে হুম লেখা যখন নারীদেরকে থিয়েটার করতে দিত না, সেই সময় নিয়ে লেখা যখন থিয়েটার বলতে আসলে উচ্চগ্রামে কথা বলে একটা যাত্রার ঢঙে, যেটা মফস্বলে অনেক দিন ধরে এই ধরনের নাট্য চর্চা চলছিল, সেই সময়কার হুম একটা নাটক টিনের তলোয়ার, একটা নাটকের অবস্থান নিয়ে। তাহলে তবুও টিনের তলোয়ার কিন্তু আমরা এখনো করি, একটা দলের অবস্থান বোঝাইতে, একটা দলের নৈতিক অবস্থান বোঝাইতে আমরা করি। কিন্তু মোটা দাগে যদি তুই ভাবিস টিনের তলোয়ার নিয়ে, তাহলেও কিন্তু তুই দেখবি যে টিনের তলোয়ার একটা সময়ে আটকে আছে। হুম মানে আমি এই কথাটা বলছিলাম আর কি, যে সেই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়, কিন্তু রক্তকরবী করতে কিন্তু সমস্যা হয় না। হুম হুম রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী কোথাও আমাকে আটকায় না কিন্তু। সরি, আমাকে সেলিমাল দিনের পুত্র, সেলিমাল দিনের চাকা, এত প্রাসঙ্গিক সেলিমাল দিনের চাকা এখনো এখনো হুম সেটাও অবশ্য সেই এরশাদের আমলে লেখা, কিন্তু চাকা এখনো খুব প্রাসঙ্গিক। তো ওই যে ওইটাই যে সব নাট্যকার আসলে যুগ অতিক্রম করতে পারেন না, কেউ কেউ পারেন। খালি নাট্যকার না, সব সাহিত্যিকই। সেই সেই ব্যাপারটাই আমি আসলে বলছিলাম যে মৌলিক নাটকগুলো কেন ওই জায়গার থেকে আমার একটা উপন্যাস করা বরং বেশি আহ আমার কাছে সহজ মনে হয়। হ্যাঁ, কারণ অনেক কিছু আমি বাদ দিয়ে দিতে পারি, অনেক কিছু আমি সেটাতে অ্যাড করে নিতে পারি। কিন্তু নাটক তো লেখাও হয় খুব সংক্ষিপ্ত ভাবে এবং সেটার একটা নির্দিষ্ট ফরম্যাটে আছে। তখন দেখা যায় কি, সেটাকে আমি যদি এডিট করতে যাই একটা হযবরল লেগে যায়। হ্যাঁ, হুম হুম ঠিক আছে ভাই, আশা আমি করি বুঝতে প্রশ্নের পারছি। উত্তর পাইছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এবং খুব আচ্ছা, ভালো ধন্যবাদ। উত্তর পাইছি। ভাই আমার আরেকটা জিজ্ঞাসা ছিল, এটা ঠিক আপনার এই টপিকের সাথে হয়তো রিলেভেন্ট হবে না, বাট আচ্ছা, জিজ্ঞাসাটা মাথায় আসছে। সেটা হচ্ছে যে আহ নাটকের যে ব্যাকরণ বা গ্রামার সম্পর্কে আসলে আমার পড়াশোনা বা ধারণা সেরকম পরিষ্কার না, কিন্তু হুম, আমি যতদূর জানি মানে সিনেমার একটা ক্ষেত্রে কিন্তু আমরা এরকম চেষ্টা করি বা বলা হয়ে থাকে যে সিনেমাতে যত বেশি মিউজিকের ব্যবহার কমানো যায়, মিউজিক বলতে গান, মিউজিক বলতে আচ্ছা, মিউজিক পিস না, গানের ব্যবহার, মানে মেইন কথাটা হচ্ছে গল্প কেন্দ্রিক বা চরিত্র কেন্দ্রিক বা এই ধরনের একটা চর্চা কিন্তু চলে। তো সেই ক্ষেত্রে হুম, মঞ্চে তো এক একটা দলের এক একটা মানে নিজস্বতা থাকে, এক একটা দলের এক একটা বৈশিষ্ট্য থাকে, তারা সেই অনুযায়ী হচ্ছে কাজ করে। তো আপনার হুম। ক্ষেত্রে এই জিনিসটা কিরকম, বা আপনি ব্যাপারটাকে কিরকম দেখেন যে মঞ্চ নাটকের ক্ষেত্রে অনেক বেশি মিউজিক না, আমি বলবো যে গানের ব্যবহার, আবহ সঙ্গীত তো আলাদা ব্যাপার, যে একটা ছোট্ট মিউজিক পিস একটা সিনের পেছন দিক দিয়ে গেল বা একটা অনুভূতির সাথে আরেকটা মাত্রা তৈরি করে। কিন্তু অনেক ক্ষেত্রে এখন আমরা যেটা দেখি বা বেশ কিছু নাটকে আমি নিজে দেখছি, আমার হয়তো নাম উল্লেখ করে বলতে পারবো না যে অমুক দল অমুক নাটকের সময় করছেন, কিন্তু গানের ব্যবহারটা বা মঞ্চ নাটকেও যে মানে মঞ্চ নাটকের পুরানো যে আবহ আমরা দেখতে পাই, যে ভারিক্কির একটা ব্যাপার বা সেরকম সিরিয়াসনেস আমরা যদি বলি, সেই সিরিয়াসনেস এর জায়গাটা ভেঙে এখন ওই যে সোহান যে জায়গাটা বলতেছিল যে দর্শকের কাছে পৌঁছাইতে হবে, সেই সস্তা বিনোদনটা আমাকে রিচ করতে হবে। তো সেই সমস্ত জায়গা থেকে আপনি এটাকে কিভাবে দেখেন যে মঞ্চ নাটকে অনেক বেশি গানের ব্যবহার বা না অনেক আসলে বেশি জৌলস যদি বলি? ব্যাপারটা হচ্ছে কি, যে নাটকটা এক একজনের, ওই যে তুই যেটা বললি, আসলে একটা ব্যাপার হচ্ছে আমার একটু সমস্যা হচ্ছে, এটা আমি ক্লিয়ার করে নেই। আসলে উর্মি, সোহান এরা তো কাছের, যে আমরা তুই তুই করে বলি। আবার এটা একটা মানে অফিসিয়াল প্ল্যাটফর্ম, হ্যাঁ ভাই, না না ভাই, আমিও অফিসিয়াল আসলে কথা কিছু না বলতে ভাই, ভাই আমিও আসলে অফিসিয়াল সমস্যা কিছু না হয়ে ভাই। যাচ্ছে। ভাই ভাই করে বলে ফেলছি। আচ্ছা, ভাই অফিসিয়াল কিছু ওকে, না, এটা হচ্ছে একেবারে আমরা যেভাবে আড্ডা দেই ওই আড্ডাটাই আরকি। যদি কেউ বাইরে দেখে তাহলে আচ্ছা। তাকে অ্যাডাপ্ট করে নিতে হবে সেটা আড্ডা হচ্ছে। আচ্ছা, তো উর্মি যে ব্যাপারটা বলছিলি, সেটা হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ। আমাদের সবারই না আলাদা আলাদা একটা কি বলে একটা বিশ্বাস আছে, বা আলাদা আলাদা একটা দর্শন আছে। যারা হুম, মঞ্চ হুম, নাটক করছেন, যারা আমাদের দেশের যারা বিখ্যাত বিখ্যাত নাটক নাটক করেন, নাটকের সাথে যুক্ত আছেন যারা, তাদের ক্ষেত্রে হয় কি, প্রত্যেকেরই ওই যে ওই ধারণাটা থেকে যায়, একটা নির্দিষ্ট ধারণা থাকে। আর আরেকটা ব্যাপার তুই যেটা বললি যে আমাদের গানের অনেক ব্যবহার, এই জায়গায় একটা ব্যাপার আমার মনে হয় যে ক্লিয়ার করে দেওয়া উচিত। সেটা হচ্ছে যে আমাদের বঙ্গদেশীয় বা এই ভারত উপমহাদেশে হুম, থিয়েটারের যে প্রচলনটা শুরু হয় বা নাট্য
নাটকের যে উপাদান সেটা তো অনেক বছরের, হাজার বছরের আগেই হুম, হুম, এই যে পালা গান টান হুম, এইগুলো দিয়েই। তো হুম, স্বভাবগত ভাবেই বা জাতিগত ভাবেই আমাদের যে কোনো বিনোদনের সাথে গান জিনিসটা খুব ওতপ্রোত ভাবে জড়িত ছিল। মানে তুই প্রত্যেকটা জায়গায় দেখবি গান আছে, যে কোনো জায়গায়। যেমন তুই ধর বিয়ের গান, আমরা বলি বিয়ের গান, হলুদ কোটার গান, হলুদ গায়ে গায়ে হলুদ দেওয়ার গান, হুম, ইভেন কি আমাদের সমাজে কেউ মারা গেলেও এক ধরনের বিলাপ হয়, যে বিলাপটা যদি তুই কখনো খেয়াল করিস সেটা একটা সুরে হয়। গ্রামের মহিলারা হ্যাঁ, এটা খেয়াল করতেন সুরে। আমাদের দেশে কৃষকরা ধান কাটতে যায় গান গাইতে গাইতে, মাঝিরা নৌকা বাচ্ছে গান গাইতে গাইতে, তাদের জন্য আলাদা গানই আছে। ভাটিয়ালি গানই বের হয়ে হুম, গেছে। নাকি ভাওয়াইয়া, সরি ভাটিয়ালি নাকি ভাওয়াইয়া, একটা কিছু আমি গুলাই ফেলছি। ভাটিয়ালি, এটা তারপরে হচ্ছে আমাদের দেশে ভ্যারিয়েশন আছে এক এক ভাটিয়ালি, এলাকা অনুযায়ী। হ্যাঁ, আমাদের দেশে যারা গরুর গাড়ি চালাচ্ছেন তাদের গান আছে, তাদের গান একদম বিখ্যাত হয়ে গেছে, একটা 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 প্যাটার্ন হয়ে গেছে। যারা এই যে পাল্লা পরিবেশন করছেন, যেমন ইসলাম উদ্দিন পালাক্কার বা কুদ্দুস ভাইয়ের কথা বলছিলাম, তারা গানেই এইগুলো করেন। তো আমাদের দেখে ওই যে রস নিষ্পত্তি বলে একটা শব্দ আমি ব্যবহার করছিলাম না, বলছিলাম যে হ্যাঁ, এটা হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, অফিসিয়াল ওয়ার্ড, মানে হুম, একাডেমিক ওয়ার্ড। রস নিষ্পত্তির জায়গাটার থেকে অনেকেই গানটাকেই বেছে নেয় যে গানেই রস নিষ্পত্তি হবে। মানে সেটা কিরকম, আহ, গানে গানে দুঃখটা প্রকাশ করবে সে, আহ, কথাটা হাসি মানে তার প্রেম প্রকাশ করবে সে গানে, তার ভালো লাগা প্রকাশ করবে সে গানে, মানে মিউজিক্যাল। মানে আমরা যদি ওয়েস্টার্ন থেকে ওয়েস্টার্নের উদাহরণ দিয়ে বোঝাইতে হয় তাহলে মিউজিক্যাল, এরকম হুম, ব্যাপারটাকে তারা ওইভাবে ধরছে না। কিন্তু আমাদের দেশের নাটক আসলে এতই সমৃদ্ধ ছিল বলে আমরা ধরি বা আমরা জানি যে সেটাতে আসলে ওয়েস্টার্ন আমাদেরকে একভাবে শেখাইছে যে নাটকে গান থাকবে না, যদি গান থাকে সেটাকে আমরা মিউজিক্যালি নাটক বলবো, এরকম হুম, হুম। এরকম ছিল না। আহ, আমার একটা ছোট্ট হুম, প্রশ্ন আছে, ছোট্ট অবশ্যই প্রশ্ন। অবশ্যই সেটা অবশ্যই। হচ্ছে ভাই বলল যে তিনি নহন্যতে নিয়ে কাজ করতে চান। এই জিনিসটার প্রতি আমার খুবই আগ্রহ। তো আমি জানতে চাচ্ছি ভাই ঠিক কেমন কাজ করতে চান এইটা আরকি। আমি নহন্যতাটাকে মঞ্চে আনতে চাচ্ছি আর কি। আমি দীর্ঘদিন যাবত নহন্যতের স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। দীর্ঘদিন যাবত বলতে প্রায় ২.৫ বছর আমি নহন্যতের স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি, মানে এখনো কাজ করছি। ওই যে থার্ড আই ভিউটা এখনো চলছে। আমি আশা করছি ২০২২ সালের দিকে আমি এটার কাজ শুরু করবো এবং ২২ সালে হয়তো মঞ্চে আনতে পারি, যতদিন যদি আল্লাহ বাঁচায় রাখে আমাকে আর কি, এবং যদি আমরা সামর্থ্য সবাই পাওয়া দেখার যায়। অপেক্ষায়। জি ভাই। পরে ভাইকে নহন্যতাটাকে যে যিনি জিজ্ঞেস করছে আরেকটা বিষয়, মানে ওনার হয়তো একটা আছে যে নহন্যতাটা কিভাবে হবে। নহন্যতে এবং লানুই বেঙ্গলি এটার একটা কোলাবোরেশন হয়ে এটা মঞ্চে আসবে। আচ্ছা। ওকে। মানে ভাই এটা যখন আমি পড়ি আমার মাথায় চিন্তাতেও আসে না এটা মঞ্চে করা যায়। আচ্ছা, আচ্ছা, আমি আমরা এটা নিয়ে আরেকদিন কোনো আরেক ফোরামে কথা বলবো। এখন সময় এই শেষ, এই ফর্মে সোহান ভাই খুব হয়তো জি তাড়াতাড়ি। ভাই। আমরা এই ফর্মেই কথা বলবো। সামনে হয়তো আমাদের একটা শিডিউল আমি আপনাকে জানিয়ে দিব। আর ওকে আমি ওকে, ঠিক আছে। আমি আপনাকে এখন আর কি আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনি আপনার শেষ কথাটা বলতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে যে আজকে আমাকে এই আলোচনার জন্য এখানে ডাকবার জন্য এবং এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনবার জন্য। আপনাদের সাথে কথা বলতে পেরে আমার খুবই ভালো লেগেছে। ভাই আপনি করে বলা দরকার আর না, আমরা তো ছোটই। সেটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু লাস্ট সংলাপ আর কি একটু মনে রাখতে হবে তো। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের আগ্রহ আমাকে খুবই, মানে আমি আমার কথা বলতে সব সুবিধা হয়েছে আর কি আপনাদের আগ্রহের জন্যই। এটার জন্য ধন্যবাদ। আশা করি আবার ভবিষ্যতে কখনো আপনাদের প্রোগ্রামে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে। ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের আজকে এত কষ্ট করে সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে আপনার চিন্তা দ্বারা সমৃদ্ধ করার জন্য।